আচ্ছা, যারা জয়েন করেছো প্রত্যেকে শুনতে পাচ্ছ? যারা জয়েন করেছো প্রত্যেকে শুনতে পাচ্ছ, একটু কনফার্ম করো। আচ্ছা, আজকে তোমাদের তথাগত স্যার বাংলা ক্লাস নেবে। তো স্যার পরিচয় দেবে, স্যার ক্লাস শুরু করছে। আর যদি কোনো বন্ধু জয়েন করে তাড়াতাড়ি জয়েন করে দাও, ঠিক আছে? স্যার শুরু করে দিন। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমেই সবাইকে নমস্কার। আমার নাম তথাগত। আমি বাংলা পড়াই। আমি বাংলাতে মাস্টার্স করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বিএড কমপ্লিট করেছি। আমি নিজে প্রাইমারি টেট এবং সেন্ট্রাল টেট কোয়ালিফাই করেছি। আমি এখন বর্তমানে একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজ করি, অবশ্যই এটা আংশিক সময়ের জন্য। আর এমনি পড়াই, বাংলা 9 থেকে 12 পর্যন্ত বাংলা পড়াই এবং আরো বিভিন্ন বিষয়ে বাংলা পড়িয়ে থাকি, চাকরির পরীক্ষা, সেন্ট্রাল টেট, প্রাইমারি টেট এগুলো। আমার কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। ওকে। দেখো, আজকে তো প্রথম দিন। একদমই আমার সঙ্গে যেহেতু তোমাদের কারোরই খুব একটা পরিচয় নেই, তো প্রথমে বেশ কটা কথা একটু বলি যে যদি কোথাও অসুবিধা মনে হয়, যদি কোথাও মনে হয় যে এখানটা বুঝতে পারছো না বা প্রবলেম হচ্ছে বা জিজ্ঞাসা করতে চাও যে কোনো কিছু, একটু প্লিজ লিখবে। মানে আমার যেটা মনে হয়, তোমাদের হয়তো তোমরা হয়তো আনমিউট করতে পারবে না। তো যদি কোথাও অসুবিধা মনে করো তাহলে তাহলে একটুখানি কাইন্ডলি মানে এসএমএস এ লিখো আর কি। ঠিক আছে? তাহলে আমি তাও আইডিয়া করতে পারবো। আর যদি কথা বলার মতো সুযোগ থাকে তাহলে তোমরা আনমিউট করেও কথা বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো প্রথমে একটু বলবে যে দেখতে পাচ্ছ কিনা, সেটা একটু জানাবে আমাকে। ওকে। এক সেকেন্ড, হ্যাঁ, একটা সেকেন্ড। হ্যাঁ, তোমরা জাস্ট একটু দাঁড়াও। আসলে স্ক্রিনটা শেয়ার করার জন্য একটা ছোট্ট একটা পারমিশন লাগবে। তো ওটা স্যার করে দিচ্ছেন, আমি তারপরেই শুরু করছি। আচ্ছা, প্রথমত যতক্ষণ না করতে পারছি ততক্ষণ দু একটা কথা একটু শোনো। দেখো, প্রাইমারি টেট সম্পর্কে হয়তো কম বেশি সকলেই এখানে জানো যে টেট কথাটার অর্থ হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। ওকে। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের মতো একটি দেশে যদি আমাকে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ভারতবর্ষের যে কোনো রাজ্যের, হতে পারে পশ্চিমবঙ্গ, হতে পারে অন্য সব জায়গাতেই, যদি কোনো বিদ্যালয়ে পড়াতে হয়, কোনো স্কুলে যদি পড়াতে হয়, তাহলে প্রথম যে যোগ্যতাটা দরকার এবং যেটা আবশ্যিক দরকার, সেটা হচ্ছে টেট পাস করা। ঠিক আছে? সাবজেক্ট নলেজ এবং তার সঙ্গে টিচিং এলিজিবিলিটি দুটোই তোমার থাকতে হবে। তাহলেই তুমি কোনো স্কুলে পড়াতে পারবে। ঠিক আছে? এবং নিশ্চয়ই তোমাদের এটা জানা আছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, যাক, তোমরা তাহলে আনমিউট করতে পারছো। ওকে, কোনো অসুবিধা নেই। কোথাও অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখো, আহ টেট তাহলে হচ্ছে, যেটা আমরা এখনই বলছিলাম, যে টিচার হতে গেলে যে পরীক্ষাটা পাশ করতেই হবে। যেভাবে নেট সেট ক্লিয়ার করতে হয় পিএইচডি অ্যাপ্লাই করার জন্য অথবা জিআরএফ এর জন্য, সেরকম ভাবে টেট হচ্ছে সেই গেটওয়ে যেটা তুমি না পেরোতে পারলে পরবর্তীকালে রাস্তাগুলো একটাও খুলবে না। অন্তত পক্ষে পড়ানোর ক্ষেত্রে আমি বলছি আর কি।
তো নতুন যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পলিসি যেটা এসেছে এনইপি, এটা অনুসারে আমরা প্রাইমারিকে ধরি 1 to 5, আর আপার প্রাইমারিকে আমরা ধরি হচ্ছে 6 to 8। ওকে, আরেকটা হয় 9-10 যেটাকে আমরা টিজিটি বলি, আরেকটা আছে 11-12 যেটাকে আমরা পিজিটি বলি। ঠিক আছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই বিষয়গুলো, যে প্রাইমারি টেটের যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো 2024 সালে, যে পরীক্ষাটা, সরি 2025 সালে যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো, সেই পরীক্ষাটা তোমরা যদি পাশ করো, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে, তোমরা সেখানে আর কি মানে চাকরি আবেদন করার জন্য যোগ্য হবে। ঠিক আছে, অর্থাৎ এই পরীক্ষাটা তোমরা দিলে, এই পরীক্ষাতে একটা নাম্বার আছে, কাট অফ নাম্বারটা তুলতে পারলে তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল হবে। ইন্টারভিউ পাস করলে মোট নম্বরের বিচারে তোমাদের পোস্টিং হবে। অবশ্যই তার জন্য তোমাদেরকে ডিএলএড কমপ্লিট করা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? বুঝতে পারছি তো কি বলছি আমি বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। এবারে দেখো, যেটা হয়তো মানে এই ডেমো ক্লাসগুলোতে অন্য স্যার বা ম্যাডামরাও হয়তো বলেছেন বিষয়গুলো, সেই জন্য সেগুলো নিয়ে আর খুব বেশি সময় নষ্ট করব না। একদম সংক্ষেপে ছোট করে জাস্ট একবার 2-1 মিনিটের মধ্যে নাম্বার ডিভিশনটা একটু বলে নিই। এটা হচ্ছে যে পরীক্ষাটা হবে কত না 150 নাম্বারে, তাই তো? তার মধ্যে সিটিপি থেকে থাকবে হচ্ছে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ যেটা আমরা পড়তে চলেছি সেখান থেকে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নাম্বার, ইভিএস থেকে থাকবে হচ্ছে 30 নাম্বার, আর ম্যাথামেটিক্স পার্ট থেকে থাকবে হচ্ছে 30 নাম্বার। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 যেটা আমরা মূলত পড়বো, কারণ যেহেতু আমরা মানে মোটের ওপর হয়তো যারা এখানে উপস্থিত আছে তাদের সবারই হয়তো প্রথম ভাষা হিসেবেই তোমরা বাংলাকে নির্বাচন করবে, আমার যা মনে হয়। ঠিক আছে, যদি ওদের ঘাবড়াবার কিছু নেই, যদি কেউ ল্যাঙ্গুয়েজ 2 হিসেবেও পড়তে চাও তাহলে অসুবিধার কিছু হবে না। হ্যাঁ, সেক্ষেত্রেও সিলেবাস কিন্তু একই হবে। ঠিক আছে, তা সিডিপির পার্টটা 1 থেকে 30 নাম্বার অব্দি থাকে কোয়েশ্চেন। 31 থেকে 60 এই যে দাগ নাম্বারটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, তোমাদের ক্ষেত্রে সেটা বাংলা। এই বাংলাটাই আমরা হচ্ছে বাকি ক্লাসগুলোতে পড়বো। আমরা দেখাবো, আজকে আমি কোশ্চেন দেখাবো 2023 সালের প্রশ্নটা, বুঝতে পারবে। তো দেখো, সিলেবাসটা প্রথমে একটুখানি আমরা দেখে নিই। ল্যাঙ্গুয়েজ 1-এ আমাদের দুটো পার্ট থাকছে। একটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট, যেটা থেকে থাকবে 15 নাম্বার, আরেকটা হচ্ছে পেডাগগি পার্ট, যেখান থেকে থাকবে আরো 15 নাম্বার, মানে 15টা এমসিকিউ প্লাস 15টা এমসিকিউ। তাহলে দেখো, প্রথমে যে কম্প্রিহেনশন পার্টটা থাকছে সেখানে তোমাদের দুটো প্যাসেজের উত্তর দিতে হবে। জায়গাটা ভালো করে কিন্তু বুঝবে। একটা প্যাসেজ থাকবে হচ্ছে প্রোজ থেকে, আরেকটা প্যাসেজ থাকবে হচ্ছে পোয়েট্রি থেকে। দেখো লেখাই আছে এখানে, রিডিং 2 আনসিন প্যাসেজেস, 1 ফ্রম প্রোজ অ্যান্ড অ্যানাদার ফ্রম পোয়েট্রি। ঠিক আছে, তাহলে একটা গদ্যাংশ থাকলো বা গদ্য থাকলো, আর একটা পদ্যাংশ বা পদ্য থাকবে। দুটো থেকেই প্রশ্ন হবে। কিরকম ভাবে প্রশ্ন হতে পারে? যেমন দেখো লেখা আছে, প্রোজ প্যাসেজ মে বি লিঙ্গুইস্টিক, লিটারারি, সায়েন্টিফিক অ্যান্ড ডিসকার্সিভ। মানে কি স্যার? মানে এটা হচ্ছে, ধরা যাক এটা কোনো ভাষাগত হতে পারে, সাহিত্যগত কোনো টেক্সট হতে পারে, বিজ্ঞান সংক্রান্ত কোনো আলোচনা নির্ভর গদ্য হতে পারে, অথবা ডিসকার্সিভ। ডিসকার্সিভ কথাটার মানে হচ্ছে কি, মানে ধরো কোনো একটা বিশেষ বিষয় সম্পর্কে কোনো প্রবন্ধের অংশ হতে পারে। ঠিক আছে, মূলত বেশিরভাগ সময়তে এই ডিসকাসিভ থেকেই বেশি প্রশ্নগুলো আসে। আমি দেখাবো কোয়েশ্চেন, বুঝতে পারবে। এবং পোয়েট্রি স্ট্যাটাস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো সেখানে ওই একই রকম বিষয়, কতকটা যা ছিল গতবারের প্রশ্ন মতো এবারেও তাই একই বিষয়। ডেসক্রিপটিভ প্রশ্ন আসতে পারে এবং ড্রামাটিক প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডিভিশনটা কিভাবে আসে। প্রোজ থেকে আসে 9টা প্রশ্ন, অ্যারাউন্ড 9টা থেকে 8টা মতো আসে, আর পোয়েট্রি থেকে থাকে হচ্ছে 6টা বা 7টা প্রশ্ন। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ সহজে প্রশ্ন হয়। তো 2023-এর প্রশ্নটা একটু কঠিন হয়ে গিয়েছিল, সেটা কেন কিভাবে সেটা আমরা সলভ করবো, অসুবিধা নেই। আগে বলো এই জায়গাটা ক্লিয়ার কিনা, প্রথম 15 নাম্বারটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, প্রথম প্রথম 15 নাম্বারটা ক্লিয়ার হয়েছে তো?
আচ্ছা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমাকে তাহলে এই পাশ থেকে এশারের পর দেখতে হবে না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওকে, বেশ। এবার দেখা হচ্ছে পরের যে 15 নাম্বারটা আছে, ঠিক আছে? সেখানে আমাদেরকে পড়তে হবে হচ্ছে পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। যারা তোমাদের মধ্যে যারা অলরেডি ডিএলএড করেছো বা ধরো ডিএলএড করার পর যারা হয়তো বিএডও করেছো বা করছো হয়তো এখনো প্রবাবলি, তারা সবাই জানো যে পেডাগজি কথাটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। ঠিক আছে? সেটা কি না, সেটা হচ্ছে যে কি করে পড়াতে হয়, পড়াবার বিজ্ঞান কার্যত। কেমন করে পড়াতে হবে, কোন কোন টিচিং ইকুইপমেন্টস ব্যবহার করতে হবে, কি ধরনের নীতি ব্যবহার করতে হবে, কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আরো ভালো করে আরো সহজে ছাত্রদের কাছাকাছি পৌঁছানো সম্ভব, এই সংক্রান্ত বিষয়গুলোকে আমরা মূলত পেডাগজি বলে থাকি। ঠিক আছে? এবং কোনো সাবজেক্টকে ভালোভাবে রপ্ত করতে গেলে যেমন তার কন্টেন্ট নলেজটাও দরকার, তেমন ভাবে সেটাও ভীষণভাবে জরুরি যে তুমি ক্লাসে কেমন করে পড়াচ্ছ সেটাও। যদিও দেখো একটা কথা প্রথমত বলি যে আমরা হয়তো বিএড পড়তে গিয়ে বা ডিএলএড পড়তে গিয়ে অনেক তত্ত্ব বা নীতির কথা শুনি বটে, কিন্তু আমি আবারও বলছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, যে ক্লাসে তুমি যতক্ষণ না পড়াতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ওই নীতি বা পড়াশুনোটা খুব একটা কাজে আসে না। ঠিক আছে? তুমি শিখলে ঠিক কথা। আমরা ধরা যাক যেহেতু আমরা এখানে তো মূলত থিওরিটাই শিখবো, আমাদের তো এখানে ক্লাসে মানে ধরো পড়িয়ে দেখাতে হচ্ছে না টেটের পরীক্ষাতে, সেটা তোমাদের ইন্টারভিউ বোর্ডে গিয়ে ফেস করতে হবে। সেখানেও কিন্তু যারা বসে থাকেন ইন্টারভিউ প্যানেলে তারা কিন্তু এটাই দেখার চেষ্টা করেন যে তুমি তোমার মতো করে কতটা ক্রিয়েটিভ করতে পারছো। ঠিক আছে? তো ফলত পেডাগজিটা আমাদের শিখতে হবে এই কারণেই যে ধরো মতামতগুলো কি কি আছে, বা কেমন করে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করতে পারি, বা ধরা যাক কোনো একটা প্রবলেম হলো, স্টুডেন্টের মধ্যে কোনো একটা সমস্যা হলো, ধরা যাক খুব গন্ডগোল করছে, বা ধরো কোনো একটা বিষয় তুমি 2-3 বার বলার পরও সে বুঝতে পারছে না, বা ধরা যাক একটু পিছিয়ে পড়া ছাত্র, তাদের দিয়ে তুমি কি করবে, বা ধরো কোনো কোনো ছাত্রছাত্রীর দেখবে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার থাকে। ঠিক আছে? বা ধরো গণনা করতে অসুবিধে হচ্ছে, যেটাকে আমরা ডিসক্যালকুলিয়া বলি, বা ধরো কারো হয়তো অটিজম আছে, বা ধরো ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে তুমি হয়তো কোথাও পড়াতে গেছো, কাজ করতে গেছো, সেখানে তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, এই ধরনের বিষয়গুলো আমাদের যাতে আমরা শিখে উঠতে পারি তার জন্যই এই পেডাগজির পার্টটা তোমাদের দেওয়া হয়। এবং তোমরা এই যে বিএড বা ডিএলএড এ এই পোর্শনটা খানিকটা পড়ে আসো বলেই কিন্তু টেটের যারা পরীক্ষার মানে যারা হচ্ছে পরীক্ষক যারা প্রশ্ন করেন তারা ধরে নেন যে তোমরা এই পোর্শন থেকে উত্তর করতে পারবে। তাই দুরকমই দেখো তোমাদের টেস্ট নেওয়া হয়, একটা সাবজেক্টের নলেজ আর আরেকটা হচ্ছে কেমন করে পড়াতে হবে তার নলেজ। ঠিক আছে? তাহলে দেখো এই যে পরের যে 15 নাম্বার অর্থাৎ যেটাকে আমরা বলছি পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, খেয়াল করে দেখো এইটা কিন্তু এখানে আমাদের অনেকগুলো পোর্শন পড়তে হবে। এই যেমন ধরো এখানে দেখবে একদম পয়েন্ট করে করে দেখো কিন্তু তোমাদের বলে দেওয়া আছে। দেখো একটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এই কথার কি অর্থ স্যার? ভাষা শেখা এবং ভাষা অর্জন করা। শেখা এবং অর্জন এই দুটোর মধ্যে কি ফারাক আছে এটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসগুলোতে। বেসিক্স অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিলস। ঠিক আছে? অর্থাৎ শিক্ষণ দক্ষতা, ওকে, কত রকমের হয় বা তার সম্পর্কে আমরা কি কি তত্ত্ব বা থিওরি গুলো জানি সেগুলো আমরা দেখবো। Functions of language skills, role of listening and speaking, how learners use this as a tool. ঠিক আছে? ভাষা শেখার ক্ষেত্রে শোনা এবং বলার গুরুত্ব কতটা, বা যারা ভাষা শিখছেন বা ধরো যারা ছাত্রছাত্রী তারা কোনো ভাষাকে রপ্ত করার ক্ষেত্রে এই দুটো বিশেষ টুলকে অর্থাৎ শোনা এবং বলাকে কেমন করে ব্যবহার করবে সে সম্পর্কে আমাদের জানতে হবে। রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ, ভাষা বলবার ক্ষেত্রে লিখবার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা কি, এবং আমরা ওই ব্যাকরণটা কিভাবে শেখাবো ক্লাসে, এটাও কিন্তু একটা শেখার মতো জায়গা। আচ্ছা, তারপর দেখো ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম, এরার্স অ্যান্ড ডিসঅর্ডার, যেটা এখনই বলছিলাম। ধরো খুব ডাইভার্স ক্লাসরুম আছে, অর্থাৎ ধরো ধরো এমন তো হতেই পারে ধরো বিভিন্ন ভাষাভাষীর মানুষ হয়তো ধরো এক জায়গাতে, বা ধরো বিভিন্ন সংস্কৃতির মানুষ এক জায়গাতে একই ক্লাসে বসে আছে, সেখানে তোমায় কোনো টপিক পড়াতে হবে, তখন তুমি কি করে পড়াবে? সেজন্য কি ধরনের ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস আমরা ফেস করে থাকি, বা তা থেকে ওভারকাম করার উপায় কি, বা তার কি কোনো নিজস্ব মডেল আছে? যেমন ধরা যাক আমরা মানে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিতে পারি। আমি যখন বিএড করতাম সেই সময়তে আমাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল যে
মানে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে পড়বে এরকম কোনো স্টুডেন্ট, তার সঙ্গে আমাদের কথা বলতে হবে। অর্থাৎ ধরো যে হয়তো শুনতে পায় না, যে ধরো হয়তো বলতে পারে না, বা ধরো যে হয়তো চোখে দেখতে পায় না, তারা কিভাবে শিখে উঠছে তাদের জীবন সম্পর্কে জানতে হবে। তো আমি কিন্তু সত্যি সত্যি একজন ব্লাইন্ড স্টুডেন্টের সঙ্গে কথা বলেছিলাম। সে আপনার নরেন্দ্রপুরের ব্লাইন্ড বয়েজ একাডেমিতে, মানে ধরো তখন পড়তো আর কি, তার যখন পাশ হয়ে গিয়েছিল। তো আমি সেখানে দেখেছিলাম যে ধরো যারা চোখে দেখতে পায় না, কিন্তু তাদেরকে তোমাকে পাখি বোঝাতে হবে। পাখি ব্যাপারটা কিরকম, তুমি আমি সবাই খুব সহজে বুঝতে পারছি, কারণ আমরা সবাই আকাশে পাখি উঠতে দেখেছি বলে, ঠিক আছে। কিন্তু ধরো যে কোনোদিনও পাখি দেখেনি, যে কখনো রং ব্যাপারটা জানে না, আকাশের রং কি জানে না, গাছের রং কি জানে না, পাতা কেমন দেখতে জানে না, তাকে আমি কিভাবে বোঝাবো? তাদের জন্য আলাদা কিছু মডেল পাওয়া যায়। মাটির ছোট ছোট ধরো, মানে ধরো প্রতিকৃতি তৈরি করতে হয়, যেখানে ছুঁয়ে 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 তাদের বুঝতে হয় যে আচ্ছা এরকম দেখতে হচ্ছে পাতা। বা ধরো পাতার যে শেপটা কিরকম হয় তাদের একদম আঙুল বুলিয়ে বুলিয়ে দেখতে হয়। যেমন ধরা যাক, দেখবে লিঙ্গাফোন নামে এক ধরনের একটা পদ্ধতি আছে। বা ধরো যারা হয়তো কথা বলতে পারে না কিন্তু মোটামুটি অল্প বিস্তর শুনতে পারে, তাদের জন্য রেকর্ডিং এর ব্যবস্থা থাকে, ঠিক আছে। বা ধরো সাইন ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা হয়তো প্যাকেট গভর্নমেন্ট পদ্ধতির কথা হয়তো আগেও পড়েছো। নানা রকম বিষয়গুলো রয়েছে, তা এগুলো কিন্তু আমাদের অল্প অল্প করে একটু জানতে হবে, কারণ এখান থেকে মাঝে মাঝে প্রশ্নগুলো দিয়ে থাকে যে কি ধরনের ডিফিকাল্টিস আমরা ফেস করি ডাইভার্স ক্লাসরুমে, এবং এবং তার সাথে ইনক্লুসিভ এডুকেশনের কোথায় সম্পর্ক, বা আমরা কিভাবে সেটাকে ডিল করতে পারি। তো এটা আমরা খানিকটা দেখবো পরের দিকে। আচ্ছা, তার সঙ্গে তারা কি দাঁড়াচ্ছে দেখো, সেটা হচ্ছে ধরো রেমেডিয়াল টিচিং একটা দেখো পার্ট আছে। সবাই জানি আমরা সংশোধনমূলক শিক্ষা, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম আমাদের একটা করে পিরিয়ড থাকতো প্রত্যেক দিন, বা ধরো সপ্তাহে 2 কি 3টে করে হয়তো রেমেডিয়াল ক্লাস থাকতো। যে সাবজেক্টে আমরা উইক, যারা উইক তাদেরকে নিয়ে আলাদা করে স্যার বা ম্যাডাম বসতেন। এবং মনে রাখতে হবে রেমেডিয়াল ক্লাস কিন্তু শুধু ছাত্রছাত্রীদের নয়, সেটা কিন্তু মাস্টার মশাইদেরও হতে পারে। ধরা যাক আমি কোনো একটা বিষয় হয়তো খুব ভালো বুঝি না, দেখবে এটা হয়তো তোমরা খেয়াল করে থাকবে যে স্কুল স্কুল লেভেলে একটু কম হয়, কিন্তু তা সত্ত্বেও করা উচিত। কলেজ লেভেলে দেখবে যারা প্রফেসর থাকেন না, তাদের রিফ্রেশমেন্ট কোর্স হয়, ঠিক আছে। সেখানে আবার একটা পরীক্ষা দিয়ে সেটা পেতে হয় কিন্তু। মানে ধরো আমি দীর্ঘদিন ধরে পড়িয়ে যাচ্ছি একই সিলেবাস, আমার তো নিজের একটা উন্নতি দরকার। সেই কারণে আমাদের একটা রিফ্রেশমেন্ট কোর্স করতে হয়। অর্থাৎ যারা আমাদের মাস্টার মশাই তারা আমাদের শেখাবেন যে আপনি আরো কি করে বেটার করতে পারেন, বা এই সাবজেক্টে নতুন কি কি ঢুকেছে, কি কি এন্ট্রি হয়েছে, বা কোনো বিশেষ কোনো ডেভেলপমেন্ট হলো কিনা, যাতে আমরা সেগুলো জানতে পারি। তো ফলত যেখানে যেখানে আমরা উইক, সেগুলোকে আরেকবার করে ঘষা মাজা করে দেওয়া, সেটাই হচ্ছে রেমেডিয়াল টিচিং। আমরা কিভাবে সেটা করা উচিত, বা কোনো কোনো উপায় আছে কিনা, বা বিশেষ কোনো তত্ত্ব রয়েছে কিনা, সেগুলো আমরা পরের দিকে দেখবো। লেসন প্ল্যান বা ডিজাইন, এটা তো আপনারা হয়তো, মানে তোমরা হয়তো সকলেই হয়তো জানো বিষয়টা, যখন তোমাদের ক্লাস দিতে যেতে হয়, বিশেষত বিএড রা আরো ভালো বলতে পারবে। একটা করে দেখবে লেসন প্ল্যান করতে বলা হতো, এলডি করতে বলা হতো, ঠিক আছে। তো সেখানে লিখতে হতো যে আজকে কি পড়ানো হচ্ছে, তারিখ কত, ডেট কত, হ্যাঁ, তার উদ্দেশ্য কি, এখান থেকে কি ধরনের প্রশ্ন আমরা করতে পারি, বা তার ফলাফল কি হতে পারে, ছাত্রটি বা ছাত্রীটি এই পাঠটি পড়ে কি শিখতে পারবে, দেখো সেগুলো আমাদের কিন্তু লিখতে হতো। তো এটা এখানে ছোট করে দেওয়া আছে। দেখো আরেকটা কথা যেটা একটু মিস করে গেলাম, সেটা হচ্ছে যে টেক্সট বুকস, টিচিং মেটেরিয়ালস, যেটাকে আমরা টিএলএম বলে থাকি, সেগুলো কিভাবে মানে বদলাতে পারে। বা এখন ধরো যেমন যেমন সবাই জানো যে এখন তোমার ডিজিটাল বোর্ড এসে গিয়েছে, ঠিক আছে, যেটা বড় টিভির মতো দেখতে স্ক্রিন, সেখানে জাস্ট এমনি পেন দিয়ে লিখলে লেখা হয়ে যাচ্ছে। এখন অনেক বেশি সুবিধে হয়েছে, এগুলো কখন আমরা টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি। আগে যেরকম ধরা যাক হয়তো আমি ধরো পাতা পড়াবো, আমি গাছ থেকে 2-3টে পাতা ধরো ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি ছাত্রদেরকে, দেখো যে দেখো যে এইটা কি ধরনের পাতা, এটা সরল পত্র, এটা যৌগিক পত্র, কোনটা কেন হচ্ছে ইত্যাদি। বা ধরা যাক মডেল ইউজ করে দেখাতে পারি। কিংবা ধরা যাক আমি হয়তো কোনো একটা ভিডিওগ্রাফি দেখালাম, বা ধরো হতে পারে যে আমি কোনো একটা গল্প বললাম, বা কোনো একটা বই আমি এনে দেখালাম, যে কোনো ভাবে আমি কাজটা করতে পারি, ঠিক আছে। মাইক্রো টিচিং, আচ্ছা এটা আমরা বলবো, সেটা হচ্ছে দেখো যে ছোট ছোট পার্টে ভাগ করে করে একটা পড়ানোর ব্যাপার থাকে, সেটাকে আমরা মাইক্রো টিচিং বলে থাকি। অনেকগুলো মাইক্রো টিচিং মিলিয়ে একটা ম্যাক্রো টিচিং হয়। মানে 5 মিনিট 6 মিনিট করে দেখবে এগুলো এক সময় অ্যাসাইনমেন্টও আমাদের দিত বিএড এর সময়তে, যে এইটুকু ছোট্ট একটা অংশ এইটুকুর মধ্যেই পড়াতে হবে। মানে একদম মূল বেসিক জায়গাটা ধরে ফেলতে হবে, বেশি কথা বললে হবে না, ঠিক আছে। এগুলো এক একটা পদ্ধতি আর কি। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, এটা তো আমরা জানি যে ধরা যাক অ্যাসেসমেন্ট বা ইভালুয়েশন না করলে তো কোনো কাজ ঠিক করে
কতটা আমরা করতে পারলাম সেটা কিন্তু বোঝা যায় না। রিভিউটা ভীষণভাবে দরকার, মানে অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে পর্যালোচনা। বা ধরো যে আমরা কতটা ইভালুয়েট হতে পারলো, কিভাবে ইভালুয়েশন করা যেতে পারে। এখন যেরকম স্কুল লেভেলে হলিস্টিক রিপোর্ট কার্ড চলে আসছে, ত্রিমুখী ধরো একটা, ধরো একরকম ভাবে আর কি ইভালুয়েশনের কথা বলা হচ্ছে, যে মানে মাস্টার মশাইরা ছাত্রদেরকে ইভালুয়েট করবে, ছাত্ররা ছাত্রদেরকে ইভালুয়েট করবে, আবার ছাত্ররা নিজেদেরকে ইভালুয়েট করবে। ঠিক আছে, এরকম নানা রকম কনসেপ্ট আসছে। সিবিএসসি দেখবে সিটেটের পরীক্ষাতেও এই ধরনের কোয়েশ্চেন যেমন আগেও এসেছে, এবছরও এসেছে। তো এগুলো একটুখানি আমাদের অল্প অল্প করে একটু খেয়াল রাখতে হবে। একদম ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, খুব ডিটেলসে পড়তে হবে এমনটা নয়। একটু বেসিক বুদ্ধিটা মাথায় রেখে প্রশ্নগুলোকে আমরা কিভাবে ডিল করব সেটা সবার আগে শেখাটা খুব জরুরি। আমি আবারও বলছি, যেটা নিজস্ব অভিজ্ঞতা থেকেও তোমাদের বলছি, 150 নাম্বারের পরীক্ষা, 150 মিনিট সময়, মনে হবে অনেকটা টাইম আছে, আমরা অনায়াসে করে ফেলতে পারবো, কিন্তু এমনটা হবে না। ঠিক আছে, 1 নাম্বার ইকুয়াল টু 1 মিনিট হতে পারে বটে, কিন্তু তুমি দেখবে যে প্রশ্নটা পড়ে বুঝতে, তার মানে উদ্ধার করতে একটু সময় চলে যাচ্ছে। যদিও অনেকটা সুবিধা, যেহেতু বাংলা ভাষায় পুরো প্রশ্নটা হবে, সিলেটের ক্ষেত্রে সেটা একটু অসুবিধে হয়। তা সত্ত্বেও আমি বলবো যে বাড়িতে খুব ভালো করে অভ্যাস করা প্রচন্ড জরুরি। মূলত বাংলার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফটা পড়তে টাইম চলে যায় অনেকটা। আমাদের মধ্যে অনেকেই এরকম হয়তো আছে, যাদের দেখবে হয়তো যারা খুব তাড়াতাড়ি পড়তে পারে না, কারণ পড়াশোনার সঙ্গে আমাদের যোগাযোগটা অনেক কম। বা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে এই কন্টিনিউয়াসলি রিল দেখতে দেখতে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে প্রচন্ড বেশি। একটা রিল ম্যাক্সিমাম 5 থেকে 7 সেকেন্ড আমরা দেখছি, ভাল লাগছে না, ছুড়ে ফেলে দিলাম, আরেকটা রিল চলে এলো। এইটা করতে গিয়ে যেটা হয় যে কোনো একটা কঠিন টপিক বা ধরা যাক কোনো একটা বড় পিস আমাদের পড়তেই গায়ে জ্বর আসে, কিন্তু অদ্ভুতভাবে এই সিটেট এবং প্রাইমারি টেটের পরীক্ষাতে যিনি পরীক্ষক, অর্থাৎ যিনি পরীক্ষক না, যিনি প্রশ্নকর্তা, সে কিন্তু ইচ্ছে করে তোমাকে বড় বড় প্যাসেজ গুলোই দেবে। এরকম ভাবার কোনো কারণ নেই সেই ছোটবেলায় ক্লাস যখন 4-এ বোধ পরীক্ষণ করতাম, যেখানে ধরা যাক 10 লাইন লেখা আছে, সেখান থেকে একদম ডিরেক্ট 4টে প্রশ্ন করে দিল, এরকম কিন্তু হবে না। তারা তো সকলেই পাশ করে ফেলতে পারবে। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ভারতবর্ষের যে কোনো পরীক্ষাই ঠিক পরীক্ষা নয়, এটা হচ্ছে এক ধরনের এলিমিনেশন রাউন্ড। ঠিক আছে, যত সংখ্যক লোককে ছাঁকা যায়। তো ছাত্রী তাহলে কি হবে, একটু মজবুত হতে হবে, একটু কঠিন হবে, যার না হলে তো সবাই ঢুকে পড়তে পারবে। সেই কারণে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ধরন, প্রশ্ন করবার বিশেষ পদ্ধতিগুলো কিন্তু অল্প অল্প করে কঠিন হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, আরো টেকনিক্যাল জায়গাটা আমাদের আরো ভালো করে শিখতে হবে। সাধারণভাবে একটা কন্টেন্ট পড়ে গেলে হবে না, অন দা স্পট উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন পদ্ধতিতে কাজ করলে আমার কাজটা সহজে এবং কম সময় হয়ে যাচ্ছে, সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে তোমরা। অবশ্যই হয়তো পরবর্তী ক্লাসে আমি ডেফিনেটলি তোমাদের এগুলো বোঝাবো। তো এই হচ্ছে আমাদের 15 নাম্বারের, একটা হচ্ছে দুটো প্যাসেজ, এবং বাকি 15 নাম্বারের হচ্ছে কি না পেডাগজিক্যাল অ্যানালাইসিস উপরে প্রশ্ন। আগে বলো যে এই যে 30 নাম্বারটা আমি বোঝালাম, এইটা কি বোঝা গেল, সেটা আগে একটুখানি শুনি, তারপরে আমি প্রশ্নে আসছি। হ্যাঁ, যদি আপনারা মানে মানে যদি তোমরা আনমিউট করতে পারো, তাহলে একটু করে আমাকে বলো যে বোঝা গেল কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু তাও আমাকে করতে পারো। যদি কোথাও মনে হয় যে এটা একটু আরেকবার বলে দিলে ভালো হয়, বা সিলেবাসের মধ্যে এমন কোনো দিক যেটা হয়তো ঠিক ধরতে পারলাম না, বা আপনি একটু তাড়াতাড়ি পড়ে বেরিয়ে গেলেন, কোথাও অসুবিধা হলে নিঃসংকোচে জিজ্ঞাসা করবে, 100 বার জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা আমার বলার জায়গা সেটা স্যার হচ্ছে আমি, লিটারালি 1 মিনিট স্যার। হ্যাঁ আহ, বলো এ পয়েন্টে বলো। যে আমি একটু পরে জয়েন হয়েছিলাম, তখন বোধহয় আপনার হুম, বলা হয়ে গেছিল ওই নাম্বার এ পয়েন্টে যে লিটারেরির পর যে সিনথেটিকটা আছে না, লিটারেরির পরে সিনথেটিক। সিনথেটিক না, ওটা হচ্ছে সাইন্টিফিক আছে ওটা। ও ও ওটা সরি, হচ্ছে আমি সাইন্টিফিক, যতটা মানে জানি। বিজ্ঞান সংক্রান্ত ধরো কোনো যদি প্রবন্ধ থাকে আর কি, সেটা বলছে আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ওই তলা আন্ডারলাইনটা আছে তো, হ্যাঁ হ্যাঁ এফ, হ্যাঁ, বুঝতে পারছি। ওই ওটা ওটা রাইট একটু রাইট, হ্যাঁ হ্যাঁ সায়েন্টিফিক ব্যাপারটা কি একটু ডিসকাস করবেন? হ্যাঁ, বলছি 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 সেটা হচ্ছে, আমি একদম পুরোটাই বলে দিচ্ছি একবার। দেখো এখানে দেখো প্রথমে লিঙ্গুইস্টিক বলেছে,
লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা তত্ত্বগত। মানে ধরা যাক একটা প্রবন্ধ, সেই প্রবন্ধটা ভাষা তত্ত্বের উপর আসতে পারে। মানে ভাষা সংক্রান্ত ধরো কোনো আলোচনা দেওয়া আছে, ধরা যাক বাংলা ভাষার উৎপত্তি, ক্রমবিকাশ, ধরো এগুলো নিয়ে ধরো একটা প্যাসেজ আছে, এটাকে আমরা বলবো লিঙ্গুইস্টিক। মানে ভাষা বিজ্ঞান এবং ভাষা তত্ত্বগত কোনো প্রবন্ধ ধরো থাকলো। আচ্ছা, তারপর হচ্ছে লিটারারি, মানে ধরো কোনো সাহিত্যের অংশ, ধরো হতে পারে, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো মহেশ বলে ধরো একটা গল্প আছে শরৎচন্দ্রের লেখা, তার ধরো একটা ছোট অংশ তোমাদের তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হবে। ঠিক আছে, এটা হতে পারে। সায়েন্টিফিক মানে হচ্ছে বিজ্ঞানসম্মত। ধরা যাক, ধরো আমি বলছি যে আহ কি বলবো, ধরো মণি ভৌমিকের লেখা ধরো একটা বই, তার নাম হচ্ছে বিজ্ঞানে ঈশ্বরের সংকেত। ঠিক আছে, এখন এই বইটা তো পুরোটাই হচ্ছে একদমই সায়েন্টিফিক একটা বই। বা ধরো জগদীশ চন্দ্র বসুর লেখা অব্যক্ত, সেটাও একটা সায়েন্টিফিক বই। ঠিক আছে, সেখান থেকে ধরো কোনো একটা পিস তুলে দেওয়া হলো। অথবা ধরো কৃত্রিম বুদ্ধিমত্তা, বা ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা সায়েন্টিফিক জিনিস তো। ধরো তার উপরে কোনো একটা প্রবন্ধ ধর্মী কিছু লেখা থাকলো। আমার কথাটা বুঝতে পারা গেছে কি বলছি আমি? হ্যাঁ স্যার। মানে সবসময় যে ধরো ওরকমই থাকবে, ধরা যাক আমি বললাম ধরো একটা গল্পের অংশ থাকলো যে রাম বাড়ি যাচ্ছে, শ্যাম ভাত খাচ্ছে, তারা দুজন বন্ধু, মানে এবার তাদের দেখা হলো, এত সহজ দেবে না কিন্তু। তা মনে রাখতে হবে, দেখো আজকে এই কথাটা বোঝো। প্রথম প্রথম বিষয় আমি সবাইকে একটুখানি ভালো করে বলে দিই, ভালো ছাত্রছাত্রী নট ইকুয়াল টু ভালো পরীক্ষার্থী। ঠিক আছে, আমরা যখন স্কুলে পড়তাম আমরা দেখতাম কি যে কোনো কোনো ছাত্রছাত্রী এরকম ছিল যারা সারা বছর একটু পড়তো না, পরীক্ষার 2-2.5 মাস আগে মোটামুটি একটা সাজেস্টিভ পড়াশুনো করে ভালো করে গাতিয়ে মুখস্থ টুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে ফাটিয়ে নামিয়ে এলো, এবং দেখা গেল সে বছরের শেষে খুবই কম কষ্ট করে 75%-এর উপর নাম্বার পেয়ে যাচ্ছে। তাতে আমাদের খুব গা হাত পা জ্বলতো, মনে হতো এই কি রে ভাই, আমি সারা বছর পরে 70% তুলতে পারছি না, ও এসে পেয়ে গেল। আসলে ওর কি শিখলো ওর কাছে ম্যাটার করছে না, ও শুধুমাত্র ওই অ্যাপ্রোচটা করছে যাতে ও পরীক্ষাটা উতরে যায়, ব্যাপারটা বুঝতে হবে। যেমন ধরো সৌরভ গাঙ্গুলি যখন খেলতো, সৌরভ গাঙ্গুলির কিন্তু হচ্ছে ওর অফ সাইডে খুব ভালো খেলতে পারতো, কিন্তু লেগ সাইডের ওর কোনো কোনো বলে অসুবিধে হতো। সেজন্য ধরা যাক যদিও কোনো, ধরো কোনো শর্ট পিচ বল ওর হয়তো লেগ সাইডের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও চেষ্টা করতো কি যে জাস্ট হালকা একটা ছোট করে বলটাকে বার করে দিতে, যাতে আর কি ওটা মোটামুটি ধরো লং অন বা ডিপ ফিল্ডে ধরো তোমার জন্য 4 হয়ে যায়। ওর দরকার হচ্ছে ওই বলটাকে কাটিয়ে যাওয়া। ঠিক আছে, ধরো বড় কোনো বাম্পার যখন আসে আমরা কি করি, গাড়ির গতিটা একটু কম করে দিত, প্রয়োজন অনুসারে আমাদের এই ট্যাকটিক্সটা বার করতে হয়। তো ফলত আমাদের ওই জায়গাটা কিন্তু শিখতে হবে। ঠিক আছে, যে আমি পড়বো যেরকম অবশ্যই পড়বো, ভালো করে শিখবো, বুঝে বুঝে শিখবো, তার সঙ্গে অবশ্যই যেন এইটা মাথা থেকে যেন বার না করে দিই যে আমরা টেকনিক্যালিটিসটা ভুলে যাব। আমাকে টাইম বাঁচাতে হবে। আমি এমন অনেক কিছু ট্রিক্সবাজি অ্যাপ্লাই করব না, অবশ্যই সেটা ওরকম নয় যে এইটা ঠাকুরের নামে, ওইটা বাবার নামে, এখানে বি মনে হচ্ছে বসিয়ে দিলাম, ওরকম বলছি না। অপশন এলিমিনেশন শিখতে হবে। ঠিক আছে, প্যাসেজ না পড়েও কিভাবে প্যাসেজের উত্তর মোটের ওপর চালিয়ে আসা যাবে সেটা কিন্তু জানতে হবে। কিন্তু মনে রেখো, যারা পরীক্ষার প্রশ্নটা করবে সে কিন্তু জানে যে তুমি এগুলো করতে পারো। ভালো যিনি পরীক্ষার প্রশ্ন করতে পারেন সে স্টুডেন্টের সমস্ত সাইকোলজি এবং ট্রিক্স বাজি তার মুখস্থ এবং সে ভালো করে জানা। যেন তুমি যদি সেগুলো করতে না পারো, সবসময় যিনি প্রশ্ন করেন তিনি সেই চেষ্টা করবেন। সেজন্য উনি খুঁজে খুঁজে ডিটেলিং থেকে প্রশ্ন করবে, যাতে প্যাসেজ পড়তে গিয়ে তোমার টাইম নষ্ট হয়। আমার কথাটা কি বুঝতে পারা যাচ্ছে কি বলছি আমি? হ্যাঁ স্যার। সবসময় মনে রাখবে, প্রশ্নকর্তা চাইবেন তোমার টাইম নষ্ট হোক। মানে ঠিক আছে, ওটাই হয়েছিল তুমি বাংলার ক্ষেত্রে, মানে ওই প্যাসেজটা পড়তে গিয়ে টাইমটা অনেকটা ওখানে চলে গেছিল। মানে তাই বারবার হয়। বারবার পড়তে পড়তে ওইখানেই, মানে ওইখানে কিন্তু সময় দেওয়ার কোনো কারণ ছিল না। পরে ভেবে দেখলাম যে ওইটা না করলেও পারতাম, ওখান থেকে তো আমি পেরেই গেছিলাম। কিন্তু হ্যাঁ, মানে একদমই তখন তাই। ব্রেন ক্যালকুলেশন কেমন একটা করছিল যেন। ক্যামেরাটা করছিল একেবারে তাই। মানে এইবার তাহলে মানে ভাবো যে ধরা যাক বাংলার বাংলার একটা প্যাসেজ পড়তেই যদি আমাদের টাইম অতটা আমরা নিয়ে ফেলি, আর এরপরে তো ইংরাজির 2খানা প্যাসেজ আছে, সেটা পড়তে তো তুলনামূলক ভাবে সময় একটু হলেও বেশি লাগা উচিত। তারপরে আবার সিডিপির কোয়েশ্চেন গুলো আছে, আমাকে সেগুলোকেও ভালো করে বুঝে বুঝে উত্তর দিতে হবে, আমি ওরকম তুক্কা মারতে পারবো না। কারণ মানে আমি মানছি যে নেগেটিভ মার্কিং হয়তো নেই, থাকবে না, হয়তো জানি না এখনো, মানে এখন সম্ভবত নতুন নিয়মে কি করবে কে জানে। আমার সময় নেগেটিভ মার্কিং ছিল না।
তো আহ, সেখানে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তারপর ইভিএস আছে আবার, যদি ইভিএস, তারপর অঙ্কটা আমাকে কষতে হবে। হ্যাঁ, এগুলো মাথায় রেখো কিন্তু, কারণ আবার এখানেও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা সাবজেক্ট ধরা যাক অঙ্ক, ধরা যাক ইভিএস, এখান থেকে কিন্তু ওই একই গল্প, 15 নাম্বার সাবজেক্ট, 15 নাম্বার ওই সাবজেক্টের পেডাগজি। ঠিক আছে, মানে এই পার্টটা কিন্তু ভুলে যেও না। যেরকম ভাবে ইংরাজি বাংলার সাবজেক্ট থেকে প্রশ্ন আসছে, সেরকম ভাবে তাদেরও কিন্তু 15 নাম্বার করে, মানে অর্ধেক নাম্বার কিন্তু পেডাগজি থেকে প্রশ্ন হবে। ইংরাজির ক্ষেত্রে ইংরাজির পেডাগজি, বাংলার ক্ষেত্রে বাংলার পেডাগজি। বোঝা যাচ্ছে তো কি বলছি আমি? হ্যাঁ স্যার, আবার এই যে মানে পোর্শন থেকে যে প্যাসেজটা থাকছে মানে আনসিনটা থাকছে, ওখান হুম থেকে তো গ্রামাটিক্যালিও প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। ধরুন একটা হুম ওয়ার্ডের বাগধারাও সেখান থেকে চলে আসছে। তখন আবার কি হচ্ছে, উম, উম, আহ, ওই প্যাসেজে গিয়ে পড়তে হচ্ছে যে ওইখানে মিনিংটা কি ছিল, কারেক্ট সেই কারেক্ট অনুযায়ী আমাকে একদমই। প্যাসেজ করতে হবে। মানে ওইখানে অনেকটা আমার টাইম গেছিল বাংলাতে। মানে এক্সপেক্টই করতে পারিনি যে ওইরকম হবে বাংলাটা, মানে ওই হ্যাঁ, ওই বাংলার ক্ষেত্রে প্যাসেজটার হ্যাঁ, জন্য। ঠিকই। আমি না, দু হাজার ভেবেছিলাম তেইশের প্রশ্নটা সাবজেক্টে। কঠিন হয়েছিল। হুম, হ্যাঁ, আমি হ্যাঁ। ওটাই দেখাবো আজকে। আমি দেখাবো 2023-এর প্রশ্নটা। আমি খুব ডিটেলিং, মানে খুব ডিটেলস আমি দেখেছি, মানে ধরো এই কদিন ধরে দেখে আমি অ্যাটলিস্ট খুব খেয়াল করলাম। আমি তোমাদের বলবো বিষয়টা, আজকে বুঝতে পারবে যে এর একটা সমস্যা সত্যি, যে টাইম চলে যাচ্ছে। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রচন্ড প্র্যাকটিস করতে হবে। মানে মোটামুটি চেষ্টা করতে হবে যাতে যেন অন্তত যেন দিনে আমি একটা হলেও প্যাসেজ যেন পড়ি। এবং শুধু পড়লে হবে না, খুব দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। মানে ধরা যাক, তোমরা ধরো ছোটবেলায় একটা হয়তো গল্প শুনে থাকবে যে বিবেকানন্দ নাকি এক লাইব্রেরি থেকে রোজ নাকি 500 পাতার একটা করে বই তুলতো, আর তার নাকি দুদিনের মধ্যে পড়া হয়ে যেত। ঠিক আছে, এবার যিনি লাইব্রেরিয়ান তার এই ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। সে ভাবছে যে হয়তো গল্প দিচ্ছে। তাই সে বিবেকানন্দকে একদিন ডাকলো, ডেকে বললো যে এই যে আপনি রোজ 500 পাতা করে বই নেন, কেন নেন? ফালতু পড়েন তো না, পরের দিন ফেরত দিয়ে দেন। তখন তাকে বিবেকানন্দ বললো, কি বলছেন আপনি? আমি তো পড়ি, আপনি আমাকে জিজ্ঞাসা করুন কোনো প্রশ্ন। তখন সেই লোকটিকে যখন প্রশ্ন যখন করলেন লোকটি, তখন বিবেকানন্দ তার ঠিক উত্তর দিলেন। এবার এইটা নিয়ে পরবর্তীকালে বিজ্ঞানীরা মনে করেছেন যে হ্যাঁ, কিছুটা হয়তো অবশ্যই গল্প, ডেফিনেটলি, কিন্তু মানুষ চাইলে দ্রুত পড়তে পারে। যারা ধরো প্রচুর পড়ার সঙ্গে যারা যুক্ত, ধরো ধরো যারা হয়তো রেগুলার হয়তো পড়ছে, সে যে কোনো পেপার হোক, গল্পের বই হোক, কোনো পড়াশোনার বই হোক, তত্ত্বের বই হোক, হোয়াট এভার, তারা ফার্স্ট পড়তে পারে। মানে ধরো একটা বাচ্চা যখন পড়া শুরু করে, সে কিন্তু প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পড়ে। আবারও বলছি, অক্ষর মানে কিন্তু দল নয়। দল বা সিলেবেল অক্ষর কিন্তু ব্যাপারটা, আমরা জানি যে দলকে আমরা অক্ষর বলি, সেটা আমি পরে কখনো আসবো। আমি এখানে অক্ষর বলতে আপাতত বর্ণকে বোঝাচ্ছি। তো তারপরে সে কি করে, তারপর দেখো সে একের বেশি অক্ষর ধরে পড়ে। ঠিক আছে, তারপরে সে সে কিন্তু কি করে না, একের বেশি অক্ষর ছেড়ে একটা শব্দ ধরে পড়ে। তারপরে সে একের বেশি শব্দ ধরে পড়ে। তারপর আস্তে আস্তে সে একটা বাক্য ধরে পড়া শুরু করে। ইন জেনারেলি যারা জেনারেল পাঠক হন, তারা মোটামুটি ওই খুব বেশি হলে 4-5টা শব্দ একসঙ্গে ধরে পড়তে পারে। কিন্তু এটা আমি শুনেছি বিবেকানন্দ নাকি একটা স্ট্যান্ডা ধরে পড়তে পারতেন। মানে তার পড়ার পাওয়ার এতটাই বেশি ছিল যে চোখটা বোলালেই ওই অংশটুকুর মানে তার কাছে প্রতীয়মান হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা কতটা মানে পাওয়ারফুল রিডার না হলে এটা করা সম্ভব না। আবার এমন নয় কিন্তু, ধরা যাক খুব যাইতেই করে ধরো পড়ে বেরিয়ে গেল, মানে মনোসংযোগটাকে কোন জায়গাতে নিয়ে যেতে পারলে এটা সম্ভব। এবার আমি খুব ভালো করে জানি যে পরীক্ষার হলে এসব হয় না। তখন টেনশন কাজ করে, তখন মনে হয় এই আমার সময় বেরিয়ে যাচ্ছে, হায় হায় এক্ষুনি আমার কি হবে। তার জন্য আমাদের কতগুলো ট্রিক শিখতে হবে, সেটা আমি বলবো এখন। তাহলে আপাতত তাহলে এইটুকু পোর্শন তাহলে বোঝা গেল তো। আর তুমি যেটা বলছিলে যে মানে ব্যাকরণ থেকে প্রশ্ন অবশ্যই আসবে, কারণ তা না হলে তো তোমার সাবজেক্ট যে নলেজটা, তা তো কিন্তু দেখো, তাহলে কিন্তু তুমি তো বুঝতে পারবে না। কারণ প্রাইমারি হ্যাঁ, স্কুলে হ্যাঁ। পড়াতে গেলে না, তো আমি ওরকম। বলতে চাইছিলাম যে ওই প্যাসেজের ভেতর থেকেও ব্যাকরণের প্রশ্ন আসে, মানে এরকমও হয়েছে। মানে অন্য হ্যাঁ ব্যাকরণ হ্যাঁ না, হ্যাঁ ধরুন একটা বাগধারা তো বাইরে থেকে দিতেই পারতো, সেই হ্যাঁ, বাগধারাটা প্যাসেজের মধ্যে থেকে বাগধারা দেওয়ার কোনো দরকার ছিল না। তাতে কি না না, হলো ওটাই মানে দেবে, ওটাই দেবে, ওটাই হ্যাঁ, নিয়ম, ওটাই ওইরকম নিয়ম। ঘুরিয়ে বাইরে থেকে বাগধারা থেকে আসবে না প্রশ্ন। না 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 না, আমি আমি আপনাকে বলছি শুনুন, সেটা হচ্ছে যে বাইরে থেকে কিন্তু বাগধারা আসবে না, প্যাসেজের শব্দ থেকেই প্রশ্ন হয়। এটাই কিন্তু নিয়ম। আপনি দেখবেন যখন হয়তো আপনাকে বলবে কোনো একটা প্রশ্নে যে এটা কি জাতীয় বাক্য, আপনি খেয়াল করে দেখবেন ওই বাক্যটা প্যাসেজের মধ্যেই আছে। অর্থাৎ ছোটবেলাতে আমরা ইংরাজি পরীক্ষার সময়তে যে আনসিনটা করতাম, অনেকটা তার গল্প আর কি। মনে আছে ধরুন ছোটবেলায়
মাধ্যমিক পরীক্ষার সময় সে যখন 4টে ওয়ার্ড মিনিং আসতো, সেই 4টে ওয়ার্ড মিনিং আমরা হ্যাঁ পারলাম হ্যাঁ কিনা হ্যাঁ, তার ওটা উপর আমাদের একটা আনসারের বড় মধ্যেই থাকতো। কারেক্ট, একদমই তাই, একদমই তাই। সেখানে আমাদের মাস্টারমশাই শেখাতেন যে এই ওয়ার্ডটা ঠিক কি জাতীয়, এটা অ্যাডজেক্টিভ কিনা, তাহলে এর উত্তর একটা অ্যাডজেক্টিভই হবে, সেটা খুঁজে বার করতে হয়। ঠিক আছে, এখানেও আমরা সেই কতকটা সেরকম ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করব, কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে, কারণ যেহেতু আমরা মোটের ওপর বাংলাটা ব্যবহার করি এবং কথা বলি তাই। ঠিক আছে, বেশ। এবার দেখুন, এবার তোমাদের সবাইকেই বলছি যে 2023 সালের যে প্রশ্নটা সেটা একটু আমি দেখাই প্রথমে। এক সেকেন্ড, হ্যাঁ একটু হয়ে গেল প্রশ্নটা, এটা গগি প্রশ্ন যাচ্ছে, এটা রাইট। দেখুন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন এবার আমি একটু বলি। ধরা যাক পরীক্ষা দিতে সবাই গেছো, পৃথিবীর পেপারটা দেখে একটু কঠিন লাগছে, মনে হচ্ছে যে এটা বোধহয় হবে না, এই ভুলে ভুলে যাচ্ছি, কোহলবার্গের নীতির সঙ্গে পেঁয়াজের থিওরি গুলিয়ে যাচ্ছে, হতেই পারে। ঠিক আছে, অনেকেই হয়তো ধরো মানে এই বিষয়গুলো তো দেখুন সবার তো আর মানে এডুকেশন থাকে না 11-12, সবাই তো পড়ে না, ফলে তো অসুবিধা একটু হয়। ঠিক আছে, তারপর হলো ঠিক আছে থাক, তাহলে বাংলাতে আসি। বাংলাটা তো আমার নিজের সাবজেক্ট, নিজের বাংলা মানে নিজের ভাষা, অসুবিধা হবে না। এসে দেখলেন যে সেখানেও এত বড় একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা পড়তেই চলে যাচ্ছে 15 মিনিট। তাহলে আমি কি করব? সঙ্গে সঙ্গে আমার একটা অদ্ভুত একটা প্যালপিটেশন শুরু হয়ে গেল, আমি ভয় পেতে শুরু করলাম, এই রে এবার বোধহয় পরীক্ষাটা 12টা বেজে যাবে, এবারটা তাহলে বোধহয় হবে না, এটা করা চলবে না। মনে রাখবেন, ভালো করে শুনুন এই কথাটা, 150 নাম্বারের প্রশ্ন 150 মিনিটেই শেষ হবে, সেরকম প্রশ্নই পরীক্ষককে করতে হবে, নিয়ম হচ্ছে এটাই। কখনো এরকম হয় না যে ধরুন একটা কোয়েশ্চেন সলভ করতে আমার লাগছে 15 মিনিট, কিন্তু সেটা পরীক্ষাতে আপনাকে দেবে 5 মিনিট, এটা কোনোদিন হতে পারে না। তাহলে সে পরীক্ষা মানে প্রশ্ন করার যে বেসিক নিয়ম, সে সেটা প্রথমেই লঙ্ঘন করছে। তাহলে তাহলে তার বিরুদ্ধে আপনি তার এগেইনস্টে কিন্তু কেস দিতে পারেন। ঠিক আছে, ধরা যাক 5টা অঙ্ক আপনাকে করতে হবে 10 মিনিটের মধ্যে, আপনি দেখলেন পার অঙ্ক মানে হচ্ছে পার অঙ্ক মানে হচ্ছে 2 মিনিট। হতে পারে একটা অঙ্ক করতে আপনার 4 মিনিট লাগলো, কিন্তু পরের অঙ্কটা করতে লাগবে হচ্ছে আধ আধ সেকেন্ড, সরি আধ মিনিট হয়তো লাগবে না। সেভাবেই টোটালটা মিক্স আপ করে দেওয়া আছে, 10 মিনিটের মধ্যেই শেষ করা সম্ভব। যদি আপনি না পারেন তাহলে বুঝতে হবে ওই ট্রিক্সটা আপনার জানা নেই। ঠিক আছে, তো ফলত প্যাসেজ থেকে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি জানি 2023-এর প্রশ্নে ওই ধরুন যে যে পোয়েট্রির পার্ট থেকে যে কোয়েশ্চেনটা এসেছে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা ঝরাপালক কাব্যগ্রন্থের দেশবন্ধু নামে একটা কবিতা আছে। বিরাট বিরাট অক্ষরবৃত্ত ছন্দ এরকম বড় বড় এক একটা বোমার মতো পড়ছে। ওটা কবিতাটা দেখেই হয়তো অনেকে ফ্ল্যাট হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, যে কি উত্তর দেবো, তো অর্ধেক কথা আমি মানেই জানি না। সত্যিই তাই, মাস্টারমশাইদেরও অনেক সময় পিলে চমকে যায়। ঠিক আছে, তাহলে কি করতে হবে? দেখুন, আমি প্রথমে প্যাসেজটা পড়বই না, আমি সবার আগে কোয়েশ্চেনটা দেখব। আমি জানি একটু অড লাগছে শুনতে, কিন্তু এটা একবার করে দেখুন। প্রথমে কোশ্চেন গুলো পড়ুন, দেখুন না যে প্রশ্নটা একবার চোখ বোলাতে তো আপত্তি নেই, একটা জাস্ট এরকম চোখটা বোলালেই আমার মোটামুটি কিন্তু কোশ্চেন গুলো দেখা হয়ে যায়। কিন্তু প্যাসেজটায় আমার চোখ বোলাতে সময় লাগবে। আমি আগে কোশ্চেন দেখতে কেন বলছি, কারণ তাহলে প্রশ্নটা আপনার মাথায় হন্ট করবে ওই প্যাসেজটা পড়বার সময়, উত্তরটা আপনি তাড়াতাড়ি খুঁজে পাবেন। আমার কথাটা বুঝতে পারা যাচ্ছে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখুন, প্রথম প্রশ্নটায় আসি, 31 নাম্বার। প্যাসেজ বাদ দিয়ে দিন, ফার্স্টে কোশ্চেনটা দেখুন। সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কি বোঝাতে? ঠান্ডা মাথায় একবার ভাবুন তো, যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কি আমাকে প্যাসেজ পড়তে হচ্ছে? না স্যার। তাহলে আমি কেন সময় নষ্ট করব? আমি কি এই উত্তরটা দেওয়ার জন্য ওই লাইনটা খুঁজে বার করবো কোথায় লেখা আছে, ঝমঝম কথাটা আমি দেখি পাচ্ছি কিনা? কোনো মানে হয়? এটা একদম কিন্তু দেখুন বেসিক ইনস্টিংক্টের প্রশ্ন, আপনি বিষয়টা বোঝেন কিনা। 4টে অপশন দেওয়া আছে। প্রথমে বলেছে কি ঈষদুনতা বোঝাতে, খ
হবেই না, আশঙ্কা বোঝাতে হবে না, স্থায়িত্ব বোঝাতে না, তীব্রতা কথাটা আছে, ক্যাটস অ্যান্ড ডগস যে কথাটা আমরা বলি, দেখুন তো হয়ে গেল, একদম সিম্পল জিনিস। প্যাসেজ পড়তে হলো না, আপনি 1 নাম্বার পেয়ে গেলেন। পরেরটায় আসি। পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনে পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা সন্দেহ। ঠিক আছে, উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ কি? আচ্ছা, আমি গোল করলাম শব্দটাকে মনে মনে, বা খাতায় গোল করলাম, এইটার মানে আপনাকে বার করতে হবে। এবার দেখুন, যদি এটা খুব চেনা একটা শব্দ থাকতো তাহলে হয়তো অনায়াসেই 4টে অপশন থেকে আপনারা হরণ করে ফেলতে পারতেন, কিন্তু পৈঠা কথার মানে হয়তো আমরা অনেকেই জানি না। আর তাহলে আমি এগুলো দেখতে পারি। আচ্ছা, পাষাণ, পসরা, সিঁধ, কোপান, 4টে অপশন দেওয়া আছে। লাইনটার মধ্যে এই শব্দগুলোকে একটু ইন্টারচেঞ্জ করে দেখুন না, কেমন লাগছে শুনতে। পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনে পাষাণ কেমন শ্যাওলা ধরা। পাষাণ কথাটা আমরা পাথর অর্থে ব্যবহার করি, লোকটি পাষাণ হৃদয়, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ওকে। আবার ওখানে একটি পাষাণ পড়ে আছে, সেটা আবার নাউন হয়ে যাবে, সেটা বাদ দিন। কিন্তু মনে কি হচ্ছে পিছনের পাষাণ কেমন শ্যাওলা ধরা, মানে বাক্যটা শুনতে কেমন লাগছে না একটা? বা ধরুন পসরা, পসরাটা কোনোভাবেই হবে না, ঠিক আছে। আচ্ছা, সিঁধ, সিঁধ আবার কি করে আপনার হয় বলুন তো শ্যাওলা ধরা? সম্ভবই না। তাহলে একটা অপশনই পড়ে থাকে, সেটা হচ্ছে সিঁড়ি বা সোপান। দেখুন তো, এটা করতে গেলেও কি আপনাকে প্যাসেজটা পড়তে হলো? আমার কথাটা বুঝতে পারা যাচ্ছে তো আমি কি বলছি? স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। এবার দেখুন পরেরটা বলেছে ব্যস্ততার বিপরীতার্থক শব্দ কি। আমরা সবাই জানি ব্যস্ততার বিপরীত শব্দ কি হতে পারে। ধীরস্থির হতে পারে, আলসেমি হতে পারে, কাজ করবো না হতে পারে, স্লো হতে পারে, স্লথ হতে পারে, অনেক কিছু হতে পারে। মানে মানেগুলো অনেকটা এরকম দাঁড়ায়। দেখুন, অস্থিরতার মধ্যে একটা ব্যস্ততা তো আছেই, কোনোভাবেই হবে না। ব্যাকুলতার মধ্যেও ব্যস্ততা আছে, হবে না। ব্যগ্রতার মধ্যেও ব্যস্ততা আছে। তাহলে একটা অপশন তো স্যার পড়ে আছে, শ্রম বিমুখতা। মানে কি, শ্রম করবো না, তার পরিবর্তে আলসেমির একটা মেজাজ থাকছে, হয়ে গেল। হুম। 3টে প্রশ্ন আমরা করে ফেলেছি, এখন আমরা কিন্তু প্যাসেজ পড়িনি। 34-এ আসুন। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে, আবার 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 একটা ডোবে, আবার ছুটি। আচ্ছা বেশ, বাক্যটিতে গৌণ কর্ম আপনাকে জানতে চেয়েছে। আপনি যদি কারক বিভক্তি সম্পর্কে কিছুই না জানেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সোজা কথা হচ্ছে এইটা। হাজার চেষ্টা করলে প্যাসেজটা মাথা খুঁটে মরে পড়ে গেলেও আপনি কিন্তু এই উত্তর দিতে পারবেন না, কারণ প্যাসেজের কোথাও এই কথা লিখে দেওয়া নেই কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম। তাহলে আমাকে কনসেপ্টটা শিখতে হবে। সেই কারণের জন্যই অন্তত পক্ষে ক্লাস 8 to 10, এই 4টে বছর, এই 3টে বছর বা 7 to 10 ধরুন, গ্রামারটা কিন্তু ভালো করে জানতে হবে, কম বেশি। কারণ কোত্থেকে প্রশ্ন দেবে বোঝা কিন্তু অত্যন্ত কঠিন। ধরুন আজকে হয়তো এই প্রশ্নটাই হয়তো আপনাকে সমাজ জিজ্ঞাসা করেনি, কিন্তু পরেরটাই করতেই পারে, তাই না? ধরুন একটা প্রশ্ন দিয়ে বললো এটার পথ পরিবর্তন করলে কি হবে, আসতেই পারে। মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় যে ব্যক্তি বা যে ভদ্রমহিলা প্রাইমারি স্কুলে পড়াতে যাবেন, ক্লাস 10 অব্দি বা ক্লাস 10 পর্যন্ত তার মোটামুটি সব সাবজেক্টে অল্প হলেও একটা দক্ষতা থাকবে। সেই দক্ষতাটা কতখানি আপনার এখনো আছে, সেই পরীক্ষাটাই কিন্তু করা হয় প্রাইমারি টেটারি সাবজেক্ট ম্যাটার গুলোতে। আপনাকে কিন্তু অনার্স লেভেল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না, ঠিক আছে? বা আপনাকে হয়তো দ্বিভাষিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে একদম এই বেসিক জায়গাগুলো থেকেই। কিন্তু দেখবেন দুর্ভাগ্যবশত অধিকাংশেরই এগুলো আর মনে নেই। যারা বাংলা হয়তো পরবর্তীকালে পড়েছেন বা যারা হয়তো কম বেশি প্রাইভেট টিউশন পড়ান, ছোটদের পড়ান, বড়দের পড়ান, তাদের হয়তো কম বেশি মনে আছে, কিন্তু আমাদের হয়তো অনেকেরই এটা মনে নেই। তার জন্য ওই প্র্যাকটিসটা দরকার। তাহলে কি করতে হবে? গ্রামার বই একটা হাতের কাছে রাখতে হবে, ভালো গ্রামার বই। তার প্রশ্ন হচ্ছে যে স্যার বাজারে তো অনেক বই আছে, কোন বইটা পড়বো? দেখুন, একেবারে খুব নিরপেক্ষভাবে আমি বলি, কোনো গ্রামার বই পুরোপুরি ঠিক হয় না। সমস্ত গ্রামার বইয়ের মধ্যেই কোনো না কোনো অংশে কিছু কিছু ভুলভ্রান্তি থেকে যায়। বাজারে সব থেকে যে বইটা এখনো অব্দি প্রচলিত চাকরির পরীক্ষাতে বা অন্য যে কোনো জায়গাতে, ভালো স্কুলে,
বা মন্দ স্কুল বলছি না, মানে কম বেশি স্কুলে সাজেস্ট করা হয়, সেটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর বই। ঠিক আছে, বামনদেব চক্রবর্তীর বইটা অক্ষয় মালঞ্চ বলে একটি যে প্রকাশনী সংস্থা সেখান থেকে বেরিয়েছে। বইটি অনেক দিনের পুরনো পুরনো লেখা, সাধু ভাষায় লেখা, কারণ বামনদেব বাবু মারা যাওয়ার পরে সে বই আর সংস্কার হয়নি। তা সত্ত্বেও কলেজ স্ট্রিটে গেলে আপনি দেখবেন ওই বইয়ের দাম ভালোই এবং ভালো ডিমান্ড আছে। ঠিক আছে, ওই বইটা আপনারা হাতের কাছে রাখতে পারেন যদি আপনাদের মনে হয়, কারণ আবারও বলছি বইটি সাধু ভাষায় লেখা, বইটির কিন্তু সংস্কার হয়নি, ফলে গ্রামারের প্রচুর কিছু পরিবর্তন ঘটেছে। বাংলা বানানের একদম মানে কি বলবো যে আকাশ পাতাল উল্টো পাল্টা হয়ে গিয়েছে, কিন্তু ওগুলো অনেক পুরনো দিনের লেখা, পুরনো পন্থায় লেখা, ফলত অনেক কিছুর সঙ্গে আজকের আধুনিক ব্যাকরণ কিন্তু নাও মিলতে পারে। ঠিক আছে, এটা আমি একটু স্মরণ করিয়ে দিলাম। আরেকটি বই আছে, সেটা হচ্ছে কালীপদ চৌধুরীর একটি বই আছে, বাংলা ব্যাকরণ বই, যেটা আমি নিজেও বাচ্চাদেরকে পড়তে বলি। এই বইটার একটা মোটা সংস্করণ হয়, এত মোটা একটা বই, 720 টাকা দাম। ঠিক আছে, বাণী সংসদের একটা বই আছে, ওটা একটা অনবদ্য বই, কিন্তু আবারও বলছি ওখানেও ভুল ভ্রান্তি আছে, প্রচুর ভুল আছে বইটাতে। আমি ধরে ধরে একদম দেখিয়ে আন্ডারলাইন করে দেখিয়ে দেবো কোথায় ভুল আছে। আমি কোনো সমালোচনায় যাচ্ছি না, কিন্তু ওই বইটা, ওই দুটো বইয়ের মধ্যে অল্প বিস্তর ভুল থাকলেও ও দুটো বই এখনো চাবুক বই, মানে চাবুক মানে সত্যি চাবুক। ঠিক আছে, কোনো কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে গেলে কালীপদ চৌধুরী এবং বামনদেব ছাড়া অন্য ব্যাকরণ বই পড়া যাবে না। কারণ আমি এটা একবারও বলছি না কিন্তু যে বাকিটা খারাপ, সকলেই ভালো, এরা একটু এগিয়ে থাকবেন, আমাদের ইন্ডিয়া টিমের সচিনের মতো ব্যাপার আর কি। ঠিক আছে, কি স্যার, বোঝা বামনদেব গেল? ভট্টাচার্য বললেন তো? চক্রবর্তী বললাম, বামনদেব ও, চক্রবর্তী এবং কালীপদ চৌধুরী। ঠিক আছে, ওকে। মানে পাবলিকেশন বলতে হবে না তো, শুধু গিয়ে বললেই না, যাবে ওরা? এদের নাম বললেই হবে। যেভাবে সচিনের কথা বলা মানেই টিম ইন্ডিয়ার কথা মনে পড়ে, তেমন ভাবে হ্যাঁ। বাংলা গ্রামার মানেই এই দুজন ব্যক্তি আর কি। ঠিক আছে, আচ্ছা। এছাড়া বর্তমানে ভদ্রলোক রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের মাস্টারমশাই দীপঙ্কর মল্লিক, দিয়া পাবলিকেশন নামে একটি পাবলিকেশন আছে, তার থেকে একটা গ্রামার বই বেরিয়েছে, আপনারা সে বইটাও দেখতে পারেন। মন্দ নয়, মন্দ নয়, বাট যদিও আমি বলবো মানে এরা হচ্ছে বেটার, ফার ফার বেটার। ঠিক আছে, এছাড়া নির্মল দাস, পিকে আচার্য, আরো অজস্র প্রকাশনীর বই, 9-10-এর অজস্র টিভি নাম্বার বই বাজারে ঘুরপাক খাচ্ছে, হাতে নিয়ে দেখতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আবারও বলছি যে ওই বামনদেব এবং কালীপদ, এই দুটো হাতের কাছে রাখতেই হবে বাবা। ঠিক আছে, যে কোনো একটা তো রাখতেই হবে, শেখার ক্ষেত্রে খুব জরুরি, প্রচন্ড জরুরি। ঠিক আছে, কারণ আমি নিশ্চিত যে আপনারা শুধুমাত্র হয়তো প্রাইমারি টেট দেবেন না, এরপরে যখন পিএসসি পরীক্ষা আসবে সেটাও দেবেন, অথবা ধরুন হয়তো পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন বা যে কোনো পরীক্ষায় যেখানে যেখানে বাংলা বিষয়টি থাকবে সেসব পরীক্ষাও আপনারা কখনো কখনো দেবেন নিশ্চয়ই। কাজে ইনভেস্ট করলে ভালো জায়গায় করুন, যেটা আপনাকে পরবর্তীকালেও হেল্প করবে। উল্টো পাল্টা একটা একটা পথ চলতি বই তুলে নিলাম, সহজে বাংলা ব্যাকরণ তুলে নিলাম, এসব করবেন না। এগুলো ভালো বই নয়, অজস্র ভুলভাল লেখা থাকে। ঠিক আছে, এটা মানে আমার এই কথাটা রাখবেন, আশা করি আপনার উপকার হবে। বেশ, তাহলে দেখুন এবার গৌণ কর্মের কনসেপ্টটাকে বুঝতে হবে। দেখুন আমরা সবাই কম বেশি এটা জানি যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কারক বলি। আমি এগুলো পরে আরো ইন ডিটেলসে পড়াবো, চিন্তা করার কোনো কারণ নেই। ক্রিয়ান্বয়ী কারকম, এই সংস্কৃত শ্লোকটা নিশ্চয়ই আপনার সবার জানা। সেখানে দাঁড়িয়ে আমরা যখন বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাকে কর্ম বলা হয়, বা জাস্ট কর্মটাকে চিহ্নিত করার জন্য। ওরকম করে তো কর্ম কাউকে বলা যায় না, কর্মের একটা সম্পর্ক তৈরি হয়। মানে ধরা যাক এই বাক্যটা দেখুন, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি। ধরা যাক এখানে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই যে পার্টিকুলার অংশটা দিয়ে আসতে, ঠিক আছে, এই ভাবটাকে প্রশ্ন করুন তো, কি দিয়ে আসতে? উত্তর পাচ্ছি খবরটা। কাকে দিয়ে আসতে? উত্তর পাচ্ছি দিদিমাকে। তাহলে এই বাক্যে আমি দুখানা কর্ম পেয়ে গেলাম, একটা হচ্ছে খবর, যার সঙ্গে তা অনুসর্গ এবং শূন্য বিভক্তি যুক্ত আছে, এগুলো পরে আমি শেখাবো, মানে চিন্তা করার কিচ্ছু নেই, খুব সহজ জিনিস আমি শেখাবো। দিদিমাকে, দিদিমার সঙ্গে কোনো কোন রকম কোনো সরি আমি কি টাটাকে আমি ভুল করলাম, টাটা প্রত্যয় হবে, ঠিক আছে, যেটাকে আমরা বলি নির্দেশক, অনুসর্গ নয়, মাফ করবেন একটু ভুল হলো। দিদিমাকে ক্ষেত্রে কি হচ্ছে না, তার সঙ্গে শুধুমাত্র কে বিভক্তি যুক্ত আছে। ছোটবেলায় আমরা করতাম অমুক কারকে তমুক বিভক্তি,
অমুক কারকে তমুক অনুসর্গ ইত্যাদি। ঠিক আছে, তাহলে দেখুন দুটো পার্ট আমি পেয়েছি, একটা হচ্ছে খবর, আরেকটা হচ্ছে দিদিমা। এদের মধ্যে যেটা হচ্ছে প্রাণীবাচক, অর্থাৎ যেটা লিভিং এলিমেন্ট, তাকে আমরা বলি গৌণ কর্ম। মনে রাখবেন বিষয়টা। আর যেটা হচ্ছে আপনার জড় বস্তু বা নন লিভিং এলিমেন্ট, সেটাকে আমরা বলি মুখ্য কর্ম। ঠিক আছে, তাহলে এবার আপনারাই বলুন যে এই দুটোর মধ্যে গৌণ কর্ম কোনটা হবে? খবরটা। কেন? দিদিমাকে হবে। কারেক্ট, দিদিমাকে হবে। কেন বলুন? এই তো আমি বললাম এক্ষুনি। আমি গৌণ কর্ম হচ্ছে লিভিং এলিমেন্ট, মুখ্য কর্ম হচ্ছে নন লিভিং এলিমেন্ট। জেনারেলি আমরা তাই করে থাকি, যে আমরা নিজেদেরকে কেন্দ্র করে ভাবি, তো তাই মনে হয় যেন সবসময় সৎটাই হচ্ছে মুখ্য হওয়া উচিত, তা আসলে নয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টা কি বললাম। দিদিমাকে তাহলে হচ্ছে, দেখুন দিদিমা হচ্ছে, দিদিমা এই পদটির সাথে, ঠিক আছে, এই দিয়ে আসতে কার্যত এটা হচ্ছে একটা অসমাপিকা, ঠিক আছে, ক্রিয়া, তার যে সম্পর্ক সেটাকে আমরা বলি কর্মের সম্পর্ক। ওকে, কেমন সম্পর্ক? না কর্মের সম্পর্ক। ভালো কথা, সেই জন্য এটা দিদিমাকে উত্তরটা হলো। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, এবার 35টা দেখুন তো, কেউ পারবেন? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি। এখানে বলেছে 3 মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে হবে। রাখতে হবে কথাটার তলায় দাগ দেওয়া আছে। বলেছে রাখতে হবে যেটির উদাহরণ, বলে 4টে অপশন দেওয়া আছে। কেউ বলতে পারবেন এর মধ্যে কোন অপশনটা সঠিক হবে? আইডিয়া থেকে বলুন, যে জানেন বলুন, কোনো অসুবিধা নেই, ভুল হলেও বলুন, কোনো চিন্তা নেই। যুক্ত ক্রিয়া কি হবে, মানে অপশন এ? আচ্ছা বেশ, আমি আপাতত দাগালাম, কিন্তু কেন বলুন তো? রাখতে হবে। হুম, মানে রাখাটা তো কাউকে দিয়ে করতে হবে, মানে রাখতে হবে মানে নির্দেশক অর্থে বোঝাচ্ছে, ওর জন্য বললাম আর কি। নির্দেশক ব্যাপারটা আলাদা, নির্দেশ ব্যাপারটা আলাদা। আপনি সম্ভবত অনুজ্ঞার কথা বলতে চাইছেন, কিন্তু এখানে রাখতে হবেতে হবেটা কিন্তু সমাপিকা ক্রিয়া, রাখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আগে বলুন এই জায়গাগুলো ক্লিয়ার তো? কাকে বলবো ফাইনাইট ভার্ব, কাকে বলবো নন ফাইনাইট ভার্ব, এগুলো ক্লিয়ার কিনা বলুন আগে। হ্যাঁ ওই পড়েছি ছিলাম, ওই ভুলে ভুলে গেছি। আচ্ছা বেশ, আর বাকিরা, বাকিরা কি বলছে? তাহলে মিশ্র আচ্ছা, ক্রিয়া হবে, মানে যদি আচ্ছা, নন ফাইনাইট আর ফাইনাইট ভার্বের ব্যাপারটা হয়। আচ্ছা, বাকিরা, বাকিরা একটু পার্টিসিপেট করুন, কারণ ক্লাসে তো আরো অনেকেই সম্ভবত আছেন আর কি। যদি কারো কিছু মনে হয় একটু বলুন প্লিজ। আচ্ছা, পঙ্গু ক্রিয়া জানা আছে? পঙ্গু ক্রিয়া, পঙ্গু ক্রিয়াটা খুব ইন্টারেস্টিং। পঙ্গু ধাতু থেকে পঙ্গু ক্রিয়া হয়, ঠিক আছে, না স্যার, এটা এটা ক্রিয়াপদের চ্যাপ্টার। জানি না। স্যার, ঠিক আছে, হ্যাঁ বলুন। বলছি এই যে ক্রিয়ার যে এগুলো আছে না, যুক্ত ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এগুলো না মানে গড়বড়ই হয়। এগুলো প্রচন্ড গড়বড় হয়, এগুলো না আরেকবার করিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ মানে সে তো আমি করাবো আসলে আগে নিশ্চয়ই। করেছিলাম, কিন্তু ভুলে যাই খালি। হ্যাঁ তাই তো হয়, সব ভুলে ভুলে আছে বলেই তো গ্রামে বইগুলো বিক্রি হয়, তাই না? আমরা ভুলে যাই বলে বইগুলো বিক্রি হুম। হয়, তা না হলে তো বই বিক্রি হতো না। খুব স্বাভাবিক এটা। বিশেষ প্রত্যেকদিন, করে এই জিনিসগুলো, এই যুক্ত হ্যাঁ, ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এগুলো সমাপিকা অসমাপিকাটা মোটামুটি তাও বুঝতে পারি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এইগুলোতে গড়বড়টা হয়। আচ্ছা ঠিক আছে, আজকে মানে খুব বেশি সময় আজকে আমরা পাবো না, আমি তাও আর মিনিট 10-এর মধ্যে শেষ করবো, ঠিক আছে? আমি মানে জাস্ট একটুখানি আপনারা থাকবেন, খানিকক্ষণ হয়ে এসছে প্রায়। এই বিষয়গুলো খুব ডিটেলসে কালীপদ চৌধুরীর বইতে পাবেন। খুব গোলায় তো, আমি সেই জন্যই বলছি। অন্য বইগুলোতে কি হয় জানেন তো, একটু ঘেটে দেয় কনসেপ্টটাকে, খুব ভালো করে একদম এই হাতের তালুর মতো করে বুঝিয়ে দিতে পারে না। কিন্তু মনে রাখবেন, গ্রামার সবসময় হাতের তালুর মতো করে বুঝবেন, একেবারে জলের মতো পরিষ্কার থাকবে আপনার সামনে। আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন হ্যাঁ এটা 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 ওটা, এটা ওটা নয়। ঠিক আছে, দেখুন মন দিয়ে ভালো করে।
প্রথম কথা, ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদ কি, এগুলো নিয়ে আর বলছি না, এগুলো কখনো পরে আবার আলোচনা করা যাবে। একটা বাক্য ক্রিয়াপদ দিয়েই হয়, ক্রিয়াপদ ছাড়া বাক্যের কোনো অস্তিত্ব নেই, সেগুলো পরে হবে। কিন্তু দেখুন, যেটা মূল জায়গা, রাখতে হবে হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ। ঠিক আছে, আমরা জানি কি, যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ যে ক্রিয়াপদটা বাক্যে বসে গেলে বাক্যটার মানে আমার কাছে ক্লিয়ার হলো, সম্পূর্ণ হলো, আমার আর জানবার আগ্রহ থাকলো না, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা নামটা খেয়াল করবেন, সমাপন করছে, সমাপন করে, শেষ করে, সম্পূর্ণ করে, সেখান থেকে সমাপিকা। ওকে, যে পারে না সে হচ্ছে অসমাপিকা। খেয়াল করবেন, রাখতে কিন্তু রাখ ধাতু থেকে তৈরি হয়, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত করা হচ্ছে, রাখতে, সেটাও কিন্তু একটা ক্রিয়াপদ, কিন্তু সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কেন স্যার আপনি এরকম বলছেন? দেখুন, 3 মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে বলে থেমে গেলাম, আর আমি বাক্যটা বললামই না, কোথাও একটা কানে লাগলো না, মনে হচ্ছে না এ আবার কি রাখতে, হ্যাঁ তারপর বলো কি হলো, বলো কি মনে হচ্ছে, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ স্যার। তাহলে এটা কি হলো, সম্পূর্ণ করতে পারলো না, তাই জন্য এটা অসমাপিকা। আমরা ছোটবেলায় একটা খুব মুখস্থ করতাম যে ইলে, ইয়া, ইতে, এই 3 ধরনের বিভক্তি লাস্টের যদি আমরা থাকে, চোখ বন্ধ করে আমরা বসিয়ে দেবো হচ্ছে অসমাপিকা। ঠিক আছে, শুধু ওটা মুখস্থ করে গেলে তো হবে না, কনসেপ্টটাও বুঝতে হবে, তবেই পারা যাবে। তাহলে দেখুন, এগুলোকে আমরা বেসিক্যালি সংযোগমূলক ক্রিয়া বলি, এই যেখানে একটা অসমাপিকা প্লাস একটা সমাপিকা ক্রিয়া তৈরি হচ্ছে। যখন দেখবেন কোনো একটা ক্রিয়াপদের সমবায়তে একটা অসমাপিকা ক্রিয়া প্রথমে বসলো, তারপরে একটা সমাপিকা ক্রিয়াকে নিয়ে বসলো, তখন সব সময় মনে রাখবেন উত্তর হবে যুক্ত ক্রিয়া। মনে থাকবে, যেটা আপনি প্রথমে হানসে মানে টুক্কায় দিয়েছিলেন সেটাই ঠিক হলো, কিন্তু সববার এটা হবে না। ওকে, আর যখন দেখবেন, আমি ধরুন বললাম মাটি কাটছে, একটা বাক্য আছে, রাম মাটি কাটছে। অনেকে বলবে যে স্যার কাটছে হচ্ছে ক্রিয়াপদ, বলতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো না, আমি মাটি কাটছে কে টোটালটাকে ক্রিয়াপদ বলতেই বলা যাবে, 100 বার যাবে। সেক্ষেত্রে মাটি এখানে কি, এটা তো একটা বিশেষ্য পদ। কাটছে কথাটা তৈরি হচ্ছে কাঠ ধাতু থেকে, তার সঙ্গে ছে যুক্ত হলো, তার মানে স্যার কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এমন একটা ক্রিয়াপদের সমবায় যেখানে প্রথমটা একটা বিশেষ্য পদ বা বিশেষণ পদ, তার সঙ্গে একটা সমাপিকা ক্রিয়া যুক্ত হয়, তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। মনে থাকবে? কি খুব কঠিন কি মনে হয়? যৌগিকটা কি বললেন স্যার, আরেকবার বলুন। প্রথমে একটা নামপদ, ব্র্যাকেটে আমি মেনশন, নামপদ কি পরে বোঝাবো, ইন্টিটেলসে বোঝাবো, কোনো চাপ নেই। নামপদের ব্র্যাকেটে উল্লেখ করে দিচ্ছেন বিশেষণ অথবা বিশেষ্য, যে কোনো একটা বসতে পারে, তার সঙ্গে একটা সমাপিকা ক্রিয়া বসতে পারে, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে যৌগিক ক্রিয়া। যেটা আমরা একটু আগে বলছিলাম, একটা অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া যুক্ত হলে তৈরি হচ্ছে যুক্ত ক্রিয়া। হলো ব্যাপারটা, বোঝা গেল কি বললাম? দেখুন, যদি কোথাও বুঝতে না পারেন আমাকে আরেকবার জিজ্ঞাসা করুন, কিন্তু মানে প্রশ্ন নিয়ে চলে যাবেন না। স্যার এই আনসারটা তাহলে কি যুক্ত ক্রিয়া হলো 35-এরটা? হ্যাঁ, কারেক্ট, যুক্ত ক্রিয়া হবে। আমি কালীপদ চৌধুরী খুলে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ছড়া কাটা, সেলাম করা, ছাপ মারা, ঠিক আছে, মাটি কাটা, এগুলো সব আপনার হচ্ছে এই যুক্ত ক্রিয়ারই এক্সাম্পল। ওকে, এক সেকেন্ড। যুক্ত ক্রিয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই, হুম, যুক্ত ক্রিয়া হচ্ছে আপনার, হ্যাঁ যেটা বলছিলাম যে একটা হচ্ছে মানে, না আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান, এক্সট্রিমলি সরি 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 সরি, এটা আপনার যৌগিক মাটি ক্রিয়াই কাটছে, হবে। এটা তো যৌগিক হবে স্যার। না 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 না, ভুল করলাম ভুল করলাম, এক সেকেন্ড দাঁড়ান, আমার একটু গুলিয়ে গেছিল। যৌগিক ক্রিয়াটাতেই হচ্ছে আপনার একটা অসমাপিকা প্লাস একটা সমাপিকা। ঠিক আছে,
যৌগিক ক্রিয়াটাতে একটা অসমাপিকা প্লাস সমাপিকা, যুক্ত ক্রিয়াটাতে হচ্ছে নামপদ প্লাস হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, একটু জাস্ট মানে আমার একটু উল্টে গেছিল, সরি এক্সট্রিমলি সরি। এটা খুব গোলায় বলছিলেন না, দেখেছেন তো, এটাই হয় আর কি। আমি লিখে দিচ্ছি এখানটাতে, একটা মিনিট। অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া দুটো মিলিয়ে হচ্ছে যৌগিক ক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল ওটা কি বললাম? আর যখন আমরা একটা বিশেষ্য বা বিশেষণ তার সঙ্গে নেব হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাকে আমরা বলবো হচ্ছে যুক্ত ক্রিয়া। ঠিক আছে, এবার ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, বেশ। আচ্ছা, এবার 36-এ আসি। দেখুন এখানে বলেছে যে আঙিনায় কথাটির অর্থ কি। আঙিনা মানে আমরা সবাই জানি উঠোন। ঠিক আছে, দেখুন মঞ্চে হবে না, কারে তো হবেই না, প্রান্তর মানে মাঠ সেটাও হবে না, তাহলে একটাই পড়ে থাকে, সেটা হচ্ছে প্রাঙ্গণে। তাহলে দেখুন প্রথমে আমি 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আমাকে এখনো অব্দি কিন্তু এই প্যাসেজটা পড়তে হয়নি। আমি এটাই আপনাদের প্রথম থেকে বোঝাবার চেষ্টা করছিলাম যে এমন মানে এরা কিন্তু প্রশ্নগুলোকে অনেক সময়, এবার দেখুন আজকে 2023-এর কোশ্চেনটাতে হয়তো আপনাকে পড়তে হচ্ছে না, আপনি প্রথম 6টা পেরে গেলেন, তার মানে 2024-এ বা 25-এর প্রশ্ন তাই হবে এমনটা কিন্তু নয়। যেমন 2022-এর প্রশ্নই আমি আপনাকে দেখিয়ে দেবো, যেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন একেবারে প্যাসেজের মধ্যে থেকেই এসেছে, এটা আপনাকে খুব ডিটেলসের সঙ্গে না পড়লে উত্তর দিতে পারবেন না। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথমে কোশ্চেনটা পড়ে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, প্রশ্ন দেখে স্যার বুঝতে হবে যে এটা প্যাসেজের মধ্যে আছে না প্যাসেজের বাইরে আছে। ইয়ে হ্যাঁ হ্যাঁ, concept- একদমই তাই, একদমই তাই, একেবারেই তাই। আচ্ছা দেখুন স্যার, এই 37 নাম, হ্যাঁ বলুন স্যার, বলুন কে 36-এর বলুন। প্রশ্নটা আর একবার একটু বলুন একবার। দেখুন 36-এর প্রশ্নটাতে বলেছে নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায়। ঠিক আছে, আঙিনা কথাটার মানে জিজ্ঞাসা করা হয়েছে। আঙিনা মানে তো উঠোন, জানেন তো এটা সবাই। মানে ধরুন ধরুন বাড়ির সামনের যে ছোট যে ফাঁকা অংশটা, সেটাকে আমরা আঙিনা বলে থাকি, তাই না? তাহলে মঞ্চে তো কোনোভাবেই হচ্ছে না, এর মানেটা। প্রাঙ্গণ মানে তো হচ্ছে আপনার মানে প্রাঙ্গণ মানে হচ্ছে উঠোন। ঠিক আছে, কারে হবে না, প্রান্তরে হবে না, প্রান্তর মানে মাঠ, সবাই আমরা জানি। তার মানে আঙিনার তাহলে কি হলো না, প্রাণ, অর্থাৎ তাহলে প্রাঙ্গণ তৈরি হলো। বোঝা গেছে কনসেপ্টটা কি বললাম? বুঝতে পেরেছেন তো কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে স্যার। ওকে। 37, দেখুন 37-এর যে প্রশ্নটা দিয়েছে ভিটে ড্যাশ ঘর, এইটা কিন্তু আপনাকে প্যাসেজ থেকে খুঁজতে হবে। এইটা কিন্তু আপনারা গ্রামাটিক্যাল সেন্স দিয়ে হচ্ছে না। আচ্ছা আমি এটাকে বাদ রাখলাম, শুদ্ধ বানানটি হলো। ঠিক আছে, এবার এইখানে একটা গন্ডগোল হবে। যারা এই বানানটা জানেন না বা চেনেন না, তারা কিন্তু গুলিয়ে ফেলবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা দুটোই রস্যু হবে। ঠিক আছে, মানে মুহুর্মুহু বানানে আপনার 4টেই রস্যু হয়, এটা একটু খেয়াল রাখবেন। ময়হস্যু, হয়হস্যু, তারপরে রটা রেফ আকারে উঠে যাচ্ছে, তারপর ময়হস্যু, তারপর হচ্ছে হয়হস্যু। ঠিক আছে, এবার তাহলে স্যার বানানটা আমরা কোত্থেকে পড়বো, বানান আমরা কোত্থেকে দেখতে পারি? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একটা বানান অভিধান হয়। ঠিক আছে, এটা সম্পাদনা করেছেন পবিত্র সরকার। চেষ্টা করবেন সেই বইটার পিডিএফ জোগাড় করতে, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, না পেলে কখনো গ্রুপে বলবেন, সম্ভব হলে আমি অবশ্যই পাঠিয়ে দেবো। ওই বইটির বানান কিন্তু সর্বোচ্চ মান্যতা পায়। ঠিক আছে, কোনো গবেষণাপত্র লেখার ক্ষেত্রে বা ধরুন কোনো প্রবন্ধ হয়তো আপনি আলোচনা করছেন, বা পত্র পত্রিকাতে ইদানিং আহ সব জায়গাতেই কম বেশি, মোটের ওপর কম বেশি অনেকগুলো জায়গাতে ওই বইটির যে বানান সংস্কারের পদ্ধতি বা এখন বানান কেমন হয়েছে সেগুলো কিন্তু মেনে চলা হয়। তো ওইটা একটা খুব ভালো অপশন বানান শেখার জন্য। আর কি হতে পারে? আর হতে পারে দীর্ঘ পড়া, বাংলা পড়ে যাওয়া, ঠিকঠাক বই থেকে, ভালো প্রকাশনীর বই থেকে বাংলা পড়া এবং বানানগুলোকে অল্প অল্প করে দেখতে দেখতে যাওয়া। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যেমন ধরুন দেখবেন মুমূর্ষু বানানে যেটা হয়, ঠিক আছে, এই তো আপনার আছে, এখানে মনে রাখবে প্রথমে রস্যু, তারপরে দীর্ঘ, তারপর রস্যু। রস্যু। ঠিক আছে, তেমন ভাবে এই মুহুর্মুহু বানানটা একটা খুব মজাদার বানান। এখানে সবকটাই বলবেন যে
সবকটাই কিন্তু আপনার রস্যু হচ্ছে। আবার মুহুর্মুহু মানে কি, মানে বারংবার আর কি, এগেন আর এগেন। কিন্তু যখন আপনি মুহূর্ত বানান লিখবেন তখন রস্যু, দীর্ঘ, তারপর রেখ। ঠিক আছে, একটু খেয়াল স্যার এই রাখবেন। 38 নম্বরের প্রশ্নটা প্যাসেজের মধ্যে কিন্তু দেয়া আছে বানানটা। হ্যাঁ, এবার কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখুন এবার যদি আপনি ওটা খুঁজতে যান, যদি আপনি চোখের সামনে পেয়ে গেলেন তো খুব ভালো, নাহলে ওই একটি শব্দ একটা গোটা প্যাসেজ থেকে খুঁজে বার করতে কিন্তু আপনার 2-3 মিনিট চলে যাবে। না চোখের সম্মুখে দেখা যাচ্ছে মুহু বানানটা রয়েছে ওখানে। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এই যে রয়েছে, এই যে, ঠিক আছে, হ্যাঁ এটা তো ওইটা ভালো দিয়ে যে করে ধরুন দিলে। আপনি ধারের দিকে পেয়েছেন শব্দটা। এবার ধরুন হ্যাঁ মাঝামাঝি আসে তখন কি হতো? ঠিক আছে, আমি জাস্ট বলে রাখলাম বিষয়টা। এবার এবার হয়তো, হ্যাঁ, এবার এটা ঠিকই যে হয়তো শুদ্ধ বানানোর ক্ষেত্রে হয়তো এটা দিয়ে দেবে, এটা মানছি আমি। কিন্তু ধরুন হয়তো দিল না, হয়তো ধরুন একটা ধরুন, মানে এবার জেনারেলি এটা হবে না, তা সত্ত্বেও আমি বলছি যে ধরুন একটা অন্য কোনো হয়তো শব্দ দিয়ে বললে এর তাহলে বানানটা কি হবে, সঠিক বানানটি কি হবে, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। জেনারেলি দেবে না, প্যাসেজ থেকেই দেওয়া থাকবে, তাও বলছি। আচ্ছা, এবার দেখুন লাস্টে যে ধরুন প্রশ্নটা আছে 39, কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে। এবং এটা করতে গেলেও কিন্তু আপনাকে হচ্ছে প্যাসেজটা পড়তে হবে। আচ্ছা, তাহলে কি হলো দেখুন, দুটো প্রশ্নের জন্য আমাকে প্যাসেজ পড়তে হচ্ছে, বাকি বাকি প্রায় 7টা মতো প্রশ্ন আমি প্যাসেজ না পড়ে উত্তর দিয়ে দিতে পারলাম। তাহলে আমি এই দুটো প্রশ্নের জন্য কি করব? এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টিকুলারলি প্রথমে দেখতে হবে এই কলা গাছ শব্দটা কোথায় আছে, একটু অল্প অল্প করে দেখতে হবে। কি করে দেখবো আমরা? দেখুন আমি বলছি, পুরো একটা গোটা লাইন চোখ বুলিয়ে জাস্ট একদম হরদম চোখ বোলাবেন। এখানে কলা গাছ নেই, 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 এভাবে খুঁজতে হবে। এবং এটা খুব হাস্যকর শোনাচ্ছে, কিন্তু এটা প্র্যাকটিস, বুঝেছেন তো? তা না হলে কিন্তু চট করে ধরতে পারবেন না। এবং যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার পক্ষে এই শব্দটা খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যাবে। দেখবেন যখন আমরা অনেকটা ভালো করে পড়তে শিখে যাই তখন কিন্তু আমাদের দেখুন মাথাটা খুব তাড়াতাড়ি কাজ করে। মনে হয় যে এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা করতে 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 দুম করে পেয়ে যাবো। ঠিক আছে, এই যেমন ধরুন এই মুহূর্তেই এই ধরুন হচ্ছে যে আপনার কলাগাছ শব্দটা খুঁজতে আমারই সমস্যা হচ্ছে, কিন্তু আমাকে খুঁজতে হবে, কিছু করার নেই। তাহলে দেখুন পরপর আমি যাচ্ছি, বিক্রমপুর, প্রতি ঘরে সাঁকো বাঁধতে হবে, জ্বালানি, হিদ্দি হাঁকতেন, মা ঠাকুরন, শ্যাওলা ধরা। আচ্ছা, বর্ষাটা। এইবার দেখুন কলা গাছে চিহ্ন রাখেন মা নিজের হাতে, বলেন জল এসে গেলে তো আর হুঁশ থাকবে না কারো, এই গাছগুলো কাটবে ভেলা বানাবে। পেয়ে গেলেন উত্তর। বুঝতে পারলেন জায়গাটা কি বলছি আমি? দেখুন বোঝা গেল তো ব্যাপারটা কি বললাম? আচ্ছা, আর দেখুন এই যে যেটা 37 যে কোশ্চেনটা আপনার আছে, এক্ষেত্রেও কিন্তু ওই একই কাজ করতে হবে। ওই ভিটে ভিটে ঘর, বেসিক্যালি এটা আমার উত্তরটা জানা বলে আমি সহজে বলতে পারছি। দেখুন এইখানটায় রয়েছে আমার কাছে উত্তরটা। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা বেশ, তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের তাহলে কি দাঁড়ালো, না এটা তাহলে হচ্ছে আমাদের একটা প্যাসেজ আমরা কিভাবে স্ক্যানিং করতে হবে সেটা আমরা শেখানো। কিন্তু আমি আবারও বললাম 2023 সালের যে প্রশ্নটা করেছে সেখানে কিন্তু প্যাসেজ থেকে খুব বেশি উত্তর এখানে ডিরেক্ট আসেনি। এখানে বেশিরভাগটাই আপনার ভার্বাল অ্যাবিলিটি, গ্রামাটিক্যাল সেন্স এবং আপনি শব্দের অর্থ কতটা জানেন তার উপর নির্ভর করে প্রশ্নগুলো বেশি এসেছে। আমি পরের দিনের ক্লাসে 2022-এর কোশ্চেনটা দেখাবো, যদি সম্ভব হয় মতো নেওয়ার, তাহলে দেখতে পাবেন যে সেখানে কিন্তু আবার ঠিক উল্টো কাজটা করা হয়েছিল। সেখানে কিন্তু একদম ধরে ধরে ডিটেলস থেকে প্রশ্ন তুলে তুলে 4টে করে অপশন দিয়েছে, বলেছে কোনটি শুদ্ধ অশুদ্ধ বলো, বা কোনটি আগে পরে হবে, এরকম ধরনের কিন্তু প্রশ্ন এসেছে। দুরকমই হতে পারে, তাই প্যাসেজ দেখে ঘাবড়ে যাবেন না, এটা আমার প্রথম প্রশ্ন বা বলার জায়গা। প্রথমে প্রশ্নটা ভালো করে একবার চোখ চালিয়ে দেখে নিন কি ধরনের কোয়েশ্চেন আসছে, তারপরে আপনি ঝাঁপিয়ে পড়ুন প্যাসেজে, কোনো অসুবিধা নেই। দেখবেন 10টার মধ্যে অন্তত 3-4টে প্রশ্ন আপনি গ্রামারের সেন্স দিয়েই বার করে দিতে পারবেন, সমস্যা হবে না। বাকি 5টার জন্য আপনাকে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। কিন্তু ওই বললাম, ভালো করে পড়া মানে কিন্তু প্রত্যেকটা শব্দ লাইন বাই লাইন ধরে ধরে পড়া নয়।
কারণ এখানে ইন জেনারেলি মন্তব্য যুক্তির প্রশ্ন খুব একটা আসে না, ঠিক আছে। জেনারেলি আপনি দেখবেন যে কম বেশি শুদ্ধ অশুদ্ধ এগুলো দেয়, অথবা হয়তো আপনাকে হয়তো 4টে অপশন দিল, দিয়ে বললো যে 1 2 সঠিক 3 4 ভুল, এরকম প্রশ্নগুলো দেয়। মানে ধরা যাক আবার দিতেও পারে, বলা যায় না, ধরুন হয়তো পরবর্তীকালে প্রশ্ন করলো, একটু তৈরি থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা তাহলে মোটামুটি বোঝা গেল তো, মোটামুটি প্যাসেজটা কি করে আমরা দেখবো সেটা বোঝা গেল। স্যার বলছিলাম বাংলার জন্য যদি আপনি আপনি পড়াবেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর তাহলে কি কি সিলেবাস মনে করেন কি কি পড়াবেন বাংলার মধ্যে তাহলে স্যার? আচ্ছা, মানে সিলেবাসের মধ্যে কি কি পড়াবো, মানে ধরা যাক মানে গ্রামার পোর্শনটাতে বলছেন? পুরো সিলেবাস একটু বলুন না, বাংলার মধ্যে আপনি কি কি পড়াবেন যদি ভর্তি না, হয় তাহলে বলছি যে ইএমএস একাডেমিতে। বলছি বলছি ক্লাসের শুরুতেই কিন্তু সেটা বলেছি। ও সেটা স্যার আমি একটু লেটে তো জয়েন করেছি স্যার, ওই জন্য ও আমার একটু অসুবিধা আচ্ছা, হয়ে আপনারা বোধহয় রেকর্ডটা পেয়ে যাবেন। হ্যাঁ, মানে তো ওটা একবার দেখবেন, আশা করি খুব একটা অসুবিধা হবে না। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই পার্টিকুলার প্যাসেজের ক্ষেত্রে আমরা কোন কোন পোর্শন গুলো দেখবো, তাহলে আমাদের প্রথমে আমি জাস্ট ছোট করে একটু বলে দিয়ে আপনাদের ছেড়ে দেবো। আমরা পরের দিন দেখবো এই কবিতাটা, ঠিক আছে। তো এই যেমন ধরুন 40 নাম্বার কোশ্চেনটা দেখুন, বর্ণ বিশ্লেষণ থেকে প্রশ্ন দিয়েছে। বর্ণ বিশ্লেষণ মনে হচ্ছে খুব সহজ, তো ক্লাস 4-এ পড়েছি, 3-তে পড়েছি, অনায়াসে পারবো। অনেকেই হয়তো দেখবেন আটকে যাচ্ছেন। একটা যদি বর্ণ এদিক ওদিক হয় পুরো কেটে শূন্য, কিন্তু খেয়াল করবেন ছোটবেলাকার জিনিস কিন্তু বড় বয়সে এসে কাজে লাগছে। তার মানে আমাদের কিন্তু একদম বেসিক জায়গা থেকে শুরু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভাষা। ভাষা কাকে বলে, তার সঙ্গে ধ্বনির কি সম্পর্ক, বাংলা ভাষায় স্বরধ্বনি কটা, ব্যঞ্জনধ্বনি কটা একটু বলতে পারবেন? কাইন্ডলি যদি কেউ পারেন একটু বলুন আমাকে। বাংলা ভাষায় স্বরধ্বনি কটা জিজ্ঞাসা করছি। এটা 11টা। স্বরধ্বনি 11টা। স্বরধ্বনি আচ্ছা, 11টা। আর ব্যঞ্জনধ্বনি কটা? ব্যঞ্জনধ্বনি 39টা না কত ছিল? হ্যাঁ, আচ্ছা, 39। স্বরধ্বনি 11, ব্যঞ্জনধ্বনি 39। আচ্ছা, আর কেউ অন্য কিছু বলবেন? স্বরধ্বনির ব্যাপারটা 11টা জানতাম, ব্যঞ্জনধ্বনিটা আমার একটু দ্বিমত আছে, ভুলে যাচ্ছি। সঠিক বলবো আচ্ছা, কিনা ওইভাবে বলতে পারছি না। না না, আপনি বলুন না, আপনার যে মানে যে সংখ্যাটাই মনে হয় বলুন, কোনো অসুবিধা নেই। না না, আপাতত স্বরধ্বনি 11টা থাক, আর ব্যঞ্জনধ্বনি জানি না থাক। আচ্ছা, ব্যঞ্জনধ্বনি আমরা জানি না। আচ্ছা, আর আর কেউ আর কেউ কেউ কি কেউ কি 11টার বেশি বলবেন বা 11টার কম কেউ বলবেন এরকম আছেন? দেখুন, একদম বেসিক প্রশ্ন কিন্তু ক্লাস 1 2-তে হয়তো জিজ্ঞাসা করা হবে, ইন্টারভিউতে কোনো স্কুলে হয়তো, তো মানে হয়তো পড়তে গেছেন, যেখানে জিজ্ঞাসা করা হয় যে এই প্রশ্নের উত্তর আমরা একদম চূড়ান্ত ভুলে ভরিয়ে দিই, ঠিক আছে। এত বছর ধরে বাংলা নিয়ে পড়াশোনা করছি আমরা সকলেই, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু আমাদের অসুবিধা থেকে যায়। আমি বলে দিচ্ছি, কোনোটাই হবে না। স্বরধ্বনি হচ্ছে 7টা, ঠিক আছে, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। স্বরবর্ণ হচ্ছে 11টা, ব্যঞ্জন বর্ণ 40টা। কেন? কোথায় ধ্বনির সঙ্গে বর্ণের ফারাক আমাদের ভালো করে শিখতে হবে। বাংলা সারা পৃথিবীর মধ্যে সুমিষ্ট ভাষা হতে পারে বটে, কিন্তু বাংলা অত্যন্ত জটিল ভাষা। আমরা যা বলি তা লিখি না, যা লিখি তা বলি না, ঠিক আছে। তাহলে তো দল বিশ্লেষণ করতে গিয়ে তাহলে তো আমরা অনেক কিছুই করে ফেলতে পারতাম, তা তো আমরা করি না। আমাদের একটু বেস থেকে শুরু করতে হবে। একটা দুটো ক্লাসে হয়তো বেসিকটা বলে ফেলবো, তারপরে ভাষা, ধ্বনি, শব্দ, পদ, বাক্য, আপাতত প্রথমে এই ক্রমে আমরা অল্প করে পড়বো। তারপরে পদ, তার বিশ্লেষণ, বাংলা বাক্যে পদ কত রকমের হতে পারে, তাদের ডিভিশন নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ তাদের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলতে হবে। যেমন আপনি দেখবেন, এই দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি, 44 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন তো কি আছে। ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহ্বল শ্মশানে। ভালো কথা। এখানে তুমিটা বলছে কি জাতীয় সর্বনাম। দেখুন, সর্বনাম হচ্ছে বাক্যের নামপদ, ঠিক আছে। আর ভাগটা আপনাকে জিজ্ঞাসা করতে, তাহলে আপনাকে পারতে হবে এটা। যদি এই লিস্টটা আপনার কাছে তৈরি না থাকে আপনি পারবেন না করতে, অসুবিধা হয়ে যাবে তো। মোটামুটি তুমির দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়, তাই জন্য হয়তো অনেকে ব্যক্তিবাচকে করে দেবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকের মনে হতে পারে না, আমার নাম মনে হচ্ছে নির্দেশক হবে, ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে সেটা। বুঝতে পারছেন? তার মানে এটা আমাদের করতে হবে। আচ্ছা দেখুন, সন্ধি থেকে প্রশ্ন এসেছে, সন্ধি শিখতে হবে, নতুন শব্দ গঠনের প্রক্রিয়াতে সন্ধি শিখতে হবে, সমাসটাও শিখতে হবে,
কারক বিভক্তি শিখতে হবে, পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন এবং প্রত্যয় অতটা আমি দেখিনি এখনো, প্রশ্নে হয়তো কোনো কোনো জায়গায় থাকতে পারে, তাও আমি অল্প করে হলেও সময় থাকলে আমি ছোট করে একটু হলেও বলে দেব। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্ব, ক্রিয়াপদ, তার প্রকারভেদ, ক্রিয়ার কাল, এগুলো অল্প বিস্তর শিখে নিতে হবে। তো এগুলো গেল হচ্ছে আপনার গ্রামারের পোর্শন। মানে মোটামুটি বলতে পারেন 8, 9, 10 এর বাংলা সম্পর্কে, বাংলা ব্যাকরণ সম্পর্কে অল্প বিস্তর ধারণা থাকতে হবে। ব্যাকরণ কথাটা ব্যবহার করবেন, দয়া করে কয়ের পরে আকারটা দেবেন না, শুনতে খুব খারাপ লাগে। ঠিক আছে, ব্যাকরণ বলে কিছু হয় না, ব্যাকরণ। ওকে, বিশেষভাবে কোনো ভাষাকে বিশ্লেষণ করার যে পদ্ধতি তাকেই আমরা ব্যাকরণ বলি। তাহলে আজকে তাহলে এটুকুই থাকলো, এবং তার সঙ্গে তো আমরা ধরুন পেডাগোজি যে পাঠগুলো তো অবশ্যই পড়বো, সেখানে তো আমাদের লার্নিং অ্যাকুইজিশন আমরা যা দেখালাম সবকটাই আমাদের অল্প বিস্তর অল্প অল্প হলেও কনসেপ্টটা জেনে যেতে হবে, এবং তার সঙ্গে আমাদের কোয়েশ্চেনটা প্র্যাকটিস করতে হবে। আমি পরের দিনের ক্লাসে দেখাবো এই কবিতাটাকে আমরা কিভাবে স্ক্যানিং করতে পারি, এবং তার সঙ্গে এই দেখুন যে পেডাগোগির প্রশ্নগুলোর উত্তর আমরা কেমন করে দিতে পারবো। ধরুন হয়তো আপনি কিছুই জানেন না, তা সত্ত্বেও আপনাকে পরীক্ষাটা পাশ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পারবো এখান থেকে কোনো প্রশ্ন সঠিক উত্তর দিতে? দেখি না একটু একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগানো যায় কিনা, আমরা শিখবো পরে। ঠিক আছে, বোঝা গেল তাহলে বিষয়টা। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এতক্ষণ থাকার জন্য। যদি কোনো স্যার কোশ্চেন আপনি থাকে। শুধু বাংলাটা পড়াবেন? হ্যাঁ, বাংলার দিকটা আমি মানে বাংলাটা আমি দেখবো। হ্যাঁ, পেডাগোগি, স্যার ব্যাকরণ সব আপনি পেডাগজিও করাবেন, তাই তো? ব্যাকরণ বলবেন না, এক্ষুনি বলেছি আমি ব্যাকরণ, এই ভুলটা হয় বলে ব্যাকরণ লিখে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, বা- পেডাগগির পার্টটা, ব্যাকরণের পার্টটা, বা আপনার যেটা হচ্ছে এসের এই মানে কি বলুন বোধ পরীক্ষণের যে পার্টটা, সেটা দুখানেই আমি পড়াবো, অসুবিধা নেই। ঠিক আছে, বাংলাটা পুরোটাই আপনি করাবেন? হ্যাঁ, বাংলা পুরোটাই আমি করাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু আমাকে বলুন, যদি কারো কোনো মনে হয় যে অসুবিধা আছে কোথাও নিয়ে। ঠিক আছে, বুঝতে যে মানে খুব একটা অসুবিধা হয়নি তো? না না, না ঠিক স্যার। আছে। না স্যার, আচ্ছা, ঠিক okay, আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর একটা ঠিক স্যার আছে। ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমাকে যেমন জানানো হোক, স্যার আমাকে বললে আমি দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর একটা ডেটটা নিয়ে হয়তো স্যার বলে দেবেন। আর একটা ডেমো ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হবে হবে, নিশ্চয়ই হবে। ঠিক আছে, আপনার সকলকে আচ্ছা ধন্যবাদ থাকার স্যার, জন্য। হ্যাঁ বলুন। বলছি আপনি কি প্র্যাকটিস ব্যাচেও থাকবেন? প্র্যাকটিস ব্যাচ আপনি করাবেন তো? এইটা একটু আমাকে একটু মানে কি বলুন তো, মানে একটু কথা বলে নিতে হবে স্যারের সঙ্গে আর কি। ঠিক আছে, মানে সেটা আপনার জানিয়ে দেওয়া হবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, কারণ বলছি যদি হয় না তাহলে প্রথম থেকে করতে হবে এগুলো আমাদের। মানে বিশেষ করে আমার কিচ্ছু মনে নেই, ওই কটা মাত্রা, তারপর সেই ওইগুলো যেগুলো আছে না প্রথমে ধাতু ফাতু চ্যাপ্টারটায়, ওইগুলো হ্যাঁ, মানে যেটা আপনার যেগুলো ক্রিয়াপদের বেসিক্যালি, চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ হুম হুম ওইগুলো হুম। ওইগুলো মনে না, নেই। আপনি একটা মৌলিক ব্যাকরণ বই স্বরধ্বনি কিন্তু 7টা একটু আছে। মানে সঙ্গে রাখবেন। হ্যাঁ, ব্যাকরণ বই একটা কিন্তু আপনি সঙ্গে অবশ্যই রাখবেন। কারণ দেখুন, আমি একটা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে আপনাদেরকে যতটা সম্ভব সহজ করে বলবার চেষ্টা করব, কিন্তু সারা সপ্তাহটা কিন্তু আপনার কাছে পড়ে আছে, সেখানে কিন্তু সবসময় আমি থাকবো না, তখন কিন্তু আপনাকেই পড়তে হবে বই থেকে। সেজন্যই বলছি, আপনি পারলে কালীপদ চৌধুরীর ব্যাকরণ বইটা হাতের সামনে রাখুন, ওটা ভীষণই ভালো বই। আর যদি প্রচন্ড মনে হয় যে না ওটা অনেকটা দাম হয়ে যাচ্ছে, তাহলে অন্তত 8, 9, 10 এই 3টে ক্লাসের মানে মানে ব্যাকরণ বইটা একটু জোগাড় করুন। ঠিক আছে, মানে আপাতত আমি বলছি, মানে যেহেতু হাতে এখনো সময় আছে, দেখবেন বাণী সংসদের বই পাওয়া যায়, কালীপদ চৌধুরীর লেখা বই ক্লাস 9-এর জন্য, ক্লাস 10-এর জন্য রয়েছে। ও দুটো পারলে অবশ্যই জোগাড় করুন। কিন্তু ওখানে সমস্যাটা কি বলুন তো, ওখানে আপনি সন্ধি গুলো পাবেন না, কারণ 9-এ তো আর সন্ধি করানো হয়। 9-এ ধ্বনি 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 পরিবর্তন, বিশেষ্য, সর্বনাম এগুলো মোটামুটি করানো হয়। আর ক্লাস 10-এ তো আপনার বাক্য এগুলো মোটামুটি রয়েছে, মানে এখনকার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাসটা আমি বলছি আর কি। ঠিক আছে, তো আমাদেরও কিন্তু গুলিয়ে যায়, আবারও বললাম, এরকম ভাবার কোনো কারণ নেই, শুধুমাত্র আপনাদের বলে। দেখেছেন এই যে
এখন দেখুন পড়াতে গিয়ে যুক্ত আর আপনার যৌগিক গুলিয়ে গেছিল। এটা হয় কারণ এতগুলো সূত্র, এত রকমের চিন্তা তো অসুবিধে হয়। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটু লিখে লিখে পড়বেন আর অনেক এক্সাম্পল দেখুন। একটা জিনিস বারবার দেখতে দেখতেই কিন্তু মাথার মধ্যে একটা ধারণা তৈরি হয়। ঠিক আছে, তো এটা একটুখানি খেয়াল রাখবেন। ওকে, এটা হুম আমাদের কাছে মানে বিশেষভাবে অনুরোধ করছি যে একটু ভালো বই থেকে পড়ুন। বাংলা ব্যাকরণটা অনেকেই খুবই খুব খুব তাড়াহুড়ো করে ওই নমনম করে একটা পড়ে যায়। আমি চেষ্টা করব শেখানোর। আবারও বলছি, পবিত্র সরকারের পকেট বাংলা ব্যাকরণ নামে একটা বই আছে, পকেট বাংলা ব্যাকরণ। ওকে, ছোট বই, পারলে ওটা কিন্তু পিডিএফ পাওয়া যায়, আপনি ওখান থেকেও একদম প্রাথমিকটা পড়তে পারেন। খুব চমৎকার করে মাস্টারমশাই বলেছেন ওখানে। ঠিক আছে, তো আমি পরের দিন দেখাবো যে কেন বাংলাতে স্বরধ্বনি 7টা, কেন 11টা নয়। এবং আমরা ধরুন স্বরধ্বনি সম্পর্কে যে সমস্ত ভুল ভাল জিনিসপত্র মাথার মধ্যে ঢুকিয়ে বসে থাকি, সেগুলোকেও আস্তে আস্তে আমাকে টেনে টেনে বার করতে হবে। ঠিক আছে, একটু একটু হয়তো অবাক হবেন, হয়তো মনে হবে যেগুলো আমি ভুল পড়াচ্ছি, কিন্তু বিশ্বাস করুন একটু ধৈর্য রাখলেই আপনারা দেখতে পাবেন যে শিখতে পারছেন। কারণ ভাষা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বাংলা ব্যাকরণ এখন অনেক অনেক বদলে গেছে। ঠিক আছে, আমরা অজস্র ভুলভাল পড়ি আর কি। হ্যাঁ, আমরা বাংলায় লিখি রবীন্দ্রনাথ কথাটা বয় দীর্ঘি নয়দয় রফলা নয়াখাত থ লেখার সময়তে, কিন্তু উচ্চারণ করি রয়কার বয়হস্যি দন্তন্য নয়দয় রফলা ওকার নয়াখাত থ। বোঝা গেল? লিখছি যা তা বলছি না। হ্যাঁ, কারণ যেহেতু বাংলা ধরুন যে লিপি বা তার যে আপনার অন্তত পক্ষে অক্ষরগুলো বর্ণমালাটা কিন্তু সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সংস্কৃতের মতো কথা বলতে পারি না। আমাদের জিভ কিন্তু মূর্ধন্য ষ উচ্চারণ করতে পারে না, মূর্ধন্য উচ্চারণ করতে আমরা পারি না। কিন্তু আপনি হাজার চেষ্টা করে দেখবেন কখন উচ্চারণ হবে না। আমরা দন্তস্ব উচ্চারণ করতে সবসময় পারি না, একমাত্র একমাত্র যুক্ত ধ্বনির ক্ষেত্রেই পারি। আমি শেখাবো এগুলো, একটা একটা মোটামুটি আশা করি আইডিয়া আপনারা দিতে পারবো। ঠিক আছে, বেশ, তাহলে এটুকুই থাকলো আজকে। ঠিক আছে, আশা করি আপনাকে বোঝাতে পারলাম বিষয়টা। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ।